अनारवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। সকলেই বেশ ব্যস্তভাবে জয়েন করছেন। আমাদের দুদিনের এই ওয়ার্কশপের আজকে দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন দেখেছি যে আমাদের লাইফস্টাইলই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তার মানে কি, সোজা কথায় যেমন কর্ম তেমন ফল, বাংলায় যেমন কথা আছে, যেমন আমরা শস্য বপন করব সেরকম রেজাল্ট পাবো, ঠিক সেরকম আমার জীবনকে আমি কিভাবে চালাচ্ছি, কি করছি, তার উপরে নির্ভর করবে আমার ভবিষ্যৎ কেমন হবে। কথাটাকে যদি একটু অন্যভাবে ভাবি, যে আমার বর্তমান যেমন আছে, এটা আমার সব অতীতের ফল। অতীতে আমি কিভাবে চলেছি, কিভাবে কাজকর্ম করেছি, কিভাবে ব্যবহার করেছি, কতটা সিরিয়াস ছিলাম, কতটা ভালোভাবে থেকেছি, এই সব কিছু মিলিত ফল হচ্ছে আমার বর্তমান। আমি একটি লেখা পড়ছিলাম, বলছে যে আমরা সবসময় ভাবি যে এইটা ভাগ্যিস করেছিলাম, যে কোনো একটা, সেটা পড়াশোনা হোক, কোনো কোর্স হোক, বা কোথাও গেছিলাম, কারোর সাথে দেখা হয়েছিল, ভাগ্যিস ওনার সংস্পর্শে এসেছিলাম, তাই আমি জীবন এটা করতে পেরেছি। এটা খুব সত্যি কথা। কোনো একটি কোর্স, একটি ঘটনা, একজন ব্যক্তির প্রভাব আমাদের জীবনে অনেক থাকে, কিন্তু সব মিলিয়ে জিনিসটা হয়। আর আমরা কি করি, ভুলটা কোথায় করি, সব মিলিয়ে কখনো ভাবি না। আমার জীবনে কোনো একটা দিককে আমরা এত বেশি হাইলাইট করে ফেলি, অনেক সময় আমার অজান্তেই ওই দিকটা যে আমাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, অথচ আমি কিন্তু লাভে চলছি ভাবছি, আমি ভাবছি আমি খুব লাভে চলছি, কিন্তু আমাকে যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। তো আগের দিন লাইফস্টাইল কেন আমাদের ত্রুটি যুক্ত হয়, কারণ আমরা কেউই কিন্তু নিজের ক্ষতি করতে চাই না, এটা একদম পরিষ্কার। আমরা যে কাজই করি না কেন, যে কাজে যুক্ত হই, যা করি, যেভাবে করি, সকালে বিকেলে দুপুরে রাত্রে, কেউ পড়াশোনায় ফাঁকি মারছে, সেও ওই সময়টা খুব ভালো কাজে দিচ্ছে, যেটা খুব এনজয় করছে সে। কেউ নিজের কর্ম সময়ে ফাঁকি মারছেন, তিনিও এনজয় করছেন। আমরা দেখলাম আগের দিন যে আমরা আমাদের জীবনকে যখন ভাবছি আমি খুব এনজয় করছি, আমি একটা কথাও বলেছিলাম, সেটা আমার একজন কমেন্টসে লিখেছিলেন, লেখার মধ্যে একটু ভুল ছিল, আমি সেটা ঠিক করে লিখে দিলাম। ওভার এনজয়মেন্ট অলওয়েজ লিডস টু নন এনজয়মেন্ট। ওভার এনজয়মেন্ট মানে কি, অতিরিক্ত ফুর্তি, অতিরিক্ত আনন্দ, এগুলো সবসময় আমাদের নিরানন্দের দিকে টেনে নিয়ে যায়। এটা একদম মানে পাক্কা কথা। খুব বেশি এনজয় করলে নিরানন্দ হবে, হতেই হবে। দেখুন, এই যে দীঘার সমুদ্রে বা পুরীতে সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনা আমরা প্রায়ই পড়ি, খুব দুঃখজনক। কেউ মনে করতে পারবেন এরকম কোনো ঘটনা কাউকে দেখেছেন বা শুনেছেন, বা আপনি দীঘার সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সামনে ঘটেছে যে কোনো বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মানে আমি 60, 70, 80 বলছি না, অন্তত 50-এর ঊর্ধ্বে ব্যক্তি বা 60 ঊর্ধ্বে ব্যক্তি দীঘার সমুদ্রে ডুবে মারা গেলেন? এরকম ঘটনা নাই। কেন নাই? এরকম ঘটনা নাই। অথচ ইয়াং ছেলে মেয়েরা মরে যাচ্ছে। কেন মরছে? মেয়েরা মরছে না। মেয়েরা দীঘার সমুদ্রে কোনো মেয়ে মারা গেছে শুনবেন না, কারণ মেয়েরা এত রিস্ক নেয় না, ছেলেরা যেটা নিতে ভালোবাসে। কিছু হবে না, মানে আমাদের লাইফস্টাইলের এটা একটা খুব মারাত্মক জায়গা। কিছু হবে না, কিছু হবে না ভেবে তারা যাচ্ছে, সমুদ্রে মারা যাচ্ছে। কিছু হবে না ভাবছে কোন বয়সে, 16, 17, 18, 16, 17, 18, 19, 20, 21, 22, এই সময়, এই সময় পৃথিবীর সবকিছু যেন আমার নিজের হাতে, নিজের কন্ট্রোলে আনবো, এরকম একটা মনে হয়, এবং আনতে গিয়ে আমরা সর্বনাশ করে ফেলি। আমার নাতি ছোট্ট, 5 বছর বয়স, সে আজকাল প্রায়ই বলে কিছু হবে না। খেয়াল রাখতে হবে যে আমরা কিছু হবে যদি ধরে নিই, হতে পারে, হবেই নয়, হতে পারে, তাহলে কি হবে, আমাদের রিস্ক ফ্যাক্টরটা কমে গেল। রিস্ক ফ্যাক্টর কমে গেল মানে আমার জীবনহানি বা বিপদে পড়ার সম্ভাবনা কমলো। এবার কথা হচ্ছে, এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, যে আমরা লাইফস্টাইলের মধ্যে এই জিনিসগুলো আমরা ভাবছি যে কিছু হবে না, আমরা ওভার এনজয়মেন্ট করছি, এখান থেকে বাঁচার উপায় কি? আমাদের তো বাঁচার উপায় খুঁজতে হবে। তো বাঁচার উপায়
অনেক আছে, অনেক রকম আছে, বিভিন্ন রকম আছে। ধরুন আমাদের এই যে দেশের আইন, পুলিশ, এরা আমাদের বাঁচানোর চেষ্টা করে, মানে আমরা যাতে অসুবিধা না পড়ি, কোনো বিপদে পড়লে আমাদের এগিয়ে আসেন সাহায্য করতে। তো এই যে এত আইন, আইনগুলো কিন্তু সব আমাদের সুবিধার জন্যে, আমরা যাতে বিপথে না চলে যাই। তো এই যে বিপথে যাতে চলে না যাই তার জন্য সরকার আইন করছে। কিন্তু আমি যদি নিজে থেকে কিছু আইন করে নিই, যেটা আমাকে বাইরে থেকে কেউ শেখায়নি, কোনো শাস্তির ভয় নয়, কোনো মারধর বা জরিমানার ভয় নয়, আমি নিজে নিজে আইনগুলো মেনে চলব। এবং আইনগুলো মেনে চলবো, এই যে কথাটা বললাম আইন মেনে চলবো, বলতে গিয়ে আমার এরকম একটি ক্লাসের ঘটনা মনে পড়ে যাচ্ছে। মানে ঘটনা, একজন ছাত্র ভারী সুন্দর প্রশ্ন করেছিল। আমাদের আজকের আলোচনার বিষয় যৌগিক লাইফস্টাইল, সেখানেই আমি যাচ্ছি। তার আগে যে কথাগুলো বলছি, যৌগিক লাইফস্টাইলে আমরা কেন যাব, গেলে কি লাভ, গেলে সেখানে আমরা কি পাবো, এই আলোচনাগুলো একটু শুনে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের একটি ক্লাসে আমি মানে আমাদের সুস্থ থাকার জন্য কি কি করা দরকার, কি কি করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে, সাধারণত আমরা সবাই জানি এগুলো, তবুও আমি একটু গুছিয়ে বলছিলাম। যেমন ধরুন বেশি রাত না জাগা, বেশি না খাওয়া, তেল ঘি ভাজাভুজি বেশি না খাওয়া, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা, প্রতিদিন কিছু আসন প্রাণায়াম করা, বেশি টেনশন না করা, জীবনকে খুব বেশি লাভে চালানোর চেষ্টা না করা, একটু মিডিয়াম গতিতে চালানো। আপনারা দেখে থাকবেন যারা আমাদের লাইফস্টাইল গ্রুপে আছেন, সেখানে একজন গতকাল না পরশু একটু মন্তব্য করেছিলেন যে আমি পুরী বেড়াতে গেছিলাম, সেখানে গিয়ে আপনার ক্লাস করেছি বলে। আমি সুযোগ হলে সেটা একটু পরে শুনিয়ে দেবো আপনাদের। তো সেখানে উনি লিখছেন যে উনি মানে কিভাবে এই ক্লাস থেকে শিখে নিজের লাইফকে এনজয় করছেন, মানে টেনশন কম করে বা না করে কি করে জীবনকে সহজে চালানো যায়। জীবনকে সহজে চালানো যায় কিভাবে, আমরা সবাই ভাবি, দেখে বলি অনেককে, দেখো লোকটা কি সিম্পল না, কি সাদা সিধে সহজ সরল, কিরকম ভালো লাগে, কিন্তু আমি কেন হতে পারছি না, আমার যাকে ভালো লাগে তার মতো কেন হতে পারছি না। ক্লাসে কথা বলছিলাম, ক্লাসে আমি এরকম বললাম, বলার পরে একজন ছাত্র, স্যার আমার একটা প্রশ্ন আছে, মানে বলার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে বেশ একটা জোরালো প্রশ্ন করবে কিছু। আমার একটা প্রশ্ন আছে, আমি বলো যে স্যার আপনি এতক্ষণ যেগুলো বললেন আমাদেরকে পালন করার কথা, আপনি নিজে এগুলো মেনে চলেন? একদম মানে উকিলের জেরা করার মতো, আপনি নিজে এগুলো মেনে চলেন? আমি একটু চুপ করে রইলাম, থেকে বললাম না, আমি এগুলো মানি না। কেন স্যার, আপনি আমাদের বলছেন মানতে, বলছেন সুস্থ থাকতে, আপনি মানছেন না কেন? এইখানে কিন্তু আপনারা খুব মন দিয়ে শুনবেন কথাটা। আমি যে মানছি না বললাম, কেন মানছি না, মানলে আমার ক্ষতি কি? আমি বললাম আমি মানছি না কারণ একটাই, এই যত নিয়ম কানুন আইন আমি যা যা বললাম কোনোটাই আমার জন্য নয়, আমি সবগুলোর ঊর্ধ্বে। দেখুন কথা শুনে আপনাদের অনেকে কিন্তু মনে হচ্ছে যে আপনি সব নিয়মের ঊর্ধ্বে, তা কি করে হয়? কারণ আমি ছোটবেলা থেকেই যেভাবে বড় হয়েছি, ঠাকুরদাকে দেখে যেভাবে, বাবা মা কাকা তাদের সান্নিধ্যে যেভাবে বড় হয়েছি, যেভাবে খুব কম বয়স থেকেই একদম মানে বলা যায় জন্মের পর থেকেই যেভাবে আমি যোগের পরিবেশে আছি, ওই অনিয়মগুলো করার কথা আমার কখনো মনেই হয় না। কাজেই ওই নিয়মগুলো আমার জন্য নয়। দেশে যত আইন, খুন করলে ফাঁসি হবে, কিংবা তুমি রাস্তায় যদি কোনো অনিয়ম করো, গাড়ি চালানোর সময় হেলমেট না থাকে, তোমার জরিমানা হবে। এই নিয়মগুলো কার জন্যে? যারা হেলমেট পরে না তাদের জন্যে। যে হেলমেট সবসময় পরে তার জন্য তো নিয়মটা করেনি সরকার। যে পড়ছে না তাকে পড়ানোর জন্য নিয়মটা হয়েছে। কাজে আমি এতক্ষণ যে নিয়মগুলো বললাম, যারা এগুলো মানে না, না মেনে নিজের ক্ষতি করছে, তাদের জন্য এই নিয়মগুলো। যারা এগুলো করে না, অনিয়ম করে না, রাত জাগে না, আমি 10টা সাড়ে 10টার মধ্যে শুয়ে পড়ি, খুব বেশি হলে 11টা, হঠাৎ কখনো 11টা পরে হয়ে যায়। তাহলে আমার ক্ষেত্রে যে নিয়মটা খাটে না যে রাত 12টা পরে জেগে থাকবেন না, আমি রাত্রেবেলা 8টা সাড়ে 8টা 9টার মধ্যে অবশ্যই খেয়ে নিই প্রতিদিন, আজ একটু দেরি হবে। তাহলে আমার ক্ষেত্রে তো এটা খাটে না যে খাওয়ার 2 ঘন্টা পরে শুতে যাবেন, আমি তো আগেই খেয়ে নিচ্ছি। কাজেই আমরা আমাদের জীবনটাকে এমন করে ফেলেছি, এত এলোমেলো করে ফেলেছি যে আমাদেরকে জীবনটাকে বাঁধার প্রয়োজন পড়ছে। বাঁধবে কে? পুলিশ, আইন।
সরকার? কে বাঁধবে? বা আমার ছেলে মেয়েকে বাঁধবে? সম্ভব না। তাহলে বাঁধতে হবে ইন্টারনালি, ভেতর থেকে, বাইরে থেকে নয়। বাইরের কোনো আইন আদালত আমাদের বাঁধতে পারবে না, সম্ভব না বাঁধা। ভেতর থেকে, ভেতর থেকে কিভাবে হবে? যোগের দ্বারা হবে। পুরো শোনাই, এটা আমি লিখে রেখেছিলাম, কোথাও পেয়েছিলাম, লেখাটা খুব ভালো লেগেছিল, আপনাদের একটু শোনাই। লেখাটা ইংরেজিতে আছে, আমি এর বাংলা বলে দিচ্ছি। দেখুন, আমাদের যেতে হবে যোগের পথে, কারণ যোগ হচ্ছে এমন একটা পথ যে পথে আমাদের কোনো খরচ, শিখতে গেলে খরচা আছে। আচ্ছা, আমি একদম সহজ ভাষায় বলছি। ধরুন আমি এই যে ক্লাস নিচ্ছি, এর জন্য আপনার কত খরচা হচ্ছে ক্লাসটা করার জন্য? কোনো খরচা নেই। এবার বলবেন স্যার কোথাও শিখতে গেলে তো খরচ লাগবে। খরচ করবেন, খরচ করবেন, খরচ বাঁচানোর জন্য খরচ করবেন, খরচ বাঁচানোর জন্য। আমরা খরচ সেখানেই বেশি করি যেখানে খরচ আরো বাড়ে। ধরুন কেউ, আপনি অনেক কষ্ট করে লোন নিয়ে গাড়ি কিনলেন, কি হলো? আপনার খরচ আরো বাড়ার রাস্তা আপনি তৈরি করলেন। কিন্তু আমরা যদি একটা যোগের কথা বলছি, সেন্টারে ভর্তি হলাম, যোগ শিখলাম, কয়েক মাস বা কয়েক বছর আমার হতে কিছু টাকা গেল, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন অনেক সুখ শান্তি নিয়ে আসবে। তো এই জায়গাগুলো আমরা কিন্তু কখনো সাধারণভাবে ভাবি না, যার জন্য কি হয়, আমরা যোগের পথে যেতে চাই না, এবং যোগের পথটাকে খুব কঠিন মনে করি। আমাদের এখানে তো বহুজন এরকম আসেন যারা বলেন, পরিষ্কারই বলেন যে ডাক্তারবাবু না, আমাকে অনেক দিন আগে বলেছিলেন যোগ করুন, যোগে কোথাও ভর্তি হন। আমারই আস্তে আস্তে সময় লেগে গেল, দেরি হয়ে গেল। ওনার বাড়ি আমার বাড়ি থেকে কত দূর, আমার সেন্টার থেকে কত দূর? হেঁটে 10-15 মিনিট লাগে, হেঁটে 10-15 মিনিট। আর উনি এলেন কতদিন পরে ডাক্তারবাবু বলার? 5 বছর পরে। এবং ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে আর আসছেন না। খোঁজ নিলাম, ওনার শরীর আর ব্যায়াম নিতে পারছে না। কেন আমরা অপেক্ষা করবো এই দিনের জন্য? কেন অপেক্ষা করবো? কি কারণে? কোনো কারণ নেই। দেখুন, আমি একটু আগে বলছিলাম যে পুরীতে বেড়াতে গিয়ে একজন লিখেছিলেন, আমাদেরই একজন ছাত্রী, নিবেদিতা কবিরাজ। নিবেদিতা কবিরাজ, আমি একটু আপনাদের পড়ে শোনাই। দেখুন, এই ধরনের ক্লাসগুলো, ধরুন আজকে আমাদের গ্রুপে আছে 1000-এর উপর আছে, 1000-এর উপর জয়েন করেছেন, 200 কিছু বেশি, 200-র মতো। তো বাকিরা জয়েন করতে পারেননি। হতে পারে যে রেকর্ডিং পাওয়া যাবে, শুনেছেন, এটা শুনে জয়েনের অত আগ্রহ নেই, পরে রেকর্ডিং শুনে নেব, বা কোনো জরুরি কাজে আছেন। আমি একটা খুব সহজ সরল প্রশ্ন আপনাদের করছি, নিজেদের প্রশ্ন করুন যে আচ্ছা, মানে আপনারা নিজেদের এটা করবেন না, যারা নেই তাদের জন্য প্রশ্নটা বলছি, তারা তো করতে পারবেন না, আপনারাই ভাবুন। যারা আজকে নেই ক্লাসটায়, তাদের হাতে তো এই সময়টা আছে, এই 1.5 ঘন্টা সময় আছে হাতে, তারা এর থেকে ভালো কিছুতে সময়টা ব্যয় করছে। এটা তো একদম আমরা শিওর ধরে নিতে পারি, এর থেকে ভালো কিছু। ভালো কিছু মানে কি হয়? কোনো আর্থিক লাভ আছে, কোনো, কেয়া, আপনি ভিডিওটা অফ করুন, কেয়া, ভিডিও অফ করুন। কোনো আর্থিক লাভ আছে, কোনো মান সম্মান বাড়বে, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় গেলে আমার ইম্পর্টেন্স বাড়বে, বা খুব জরুরি কাউকে দেখতে গেছেন, হাসপাতাল, নার্সিংহোম, যে কোনো জায়গায়, সবটাই দরকার। কিংবা সময় নাই, কিংবা অন্য কোনো কিছু পড়াশোনা করছেন। আমি আমার মতে বলি, আমরা যদি নিজেকে সুস্থ রাখার জন্য কিছু সময় দিতে না পারি, ধরুন আমার এই যে ওয়ার্কশপটা হচ্ছে, এই ওয়ার্কশপটা কিছুদিন আগে হয়েছিল, বেশ কয়েক মাস আগে। আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে একটি কোর্স চলে 6 মাসের। ওই কোর্সে ইতিমধ্যেই অনেকে ভর্তি হয়ে গেছেন। এই বিষয়ে আমি ক্লাসের শেষ দিকে একটু আলোচনা করব। তো আমরা অষ্টাঙ্গ যোগ নিয়ে যখন ওই ক্লাসে আলোচনা ছিল, আমার হঠাৎই মনে হলো যে আলোচনাটা তো আমি খুব সুন্দর করি, একদিনে পুরো ক্লাসে আলোচনা করি, সবারই ভালো লাগে। এটাকে যদি 2 দিনে করা যায় কেমন হয়? বেশ একটু খোলামেলা ভাবে, সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করলাম, সকলে ভালো লাগবে। ঠিক আছে, ক্লাসটা 2 দিনে হবে, ঠিক হলো। তখনই মনে হলো যদি এই ক্লাসটাকে আমি একটা ওয়ার্কশপের আকারে করি, আরো বহু মানুষ এলেন, যুক্ত হলেন, তো বহু মানুষ এসেছিলেন, জয়েন করেছেন। কিন্তু মুশকিল যেটা হলো, ওই ওয়ার্কশপে শুনে অনেকের ভালো লাগলো, অনেকে আমাদের কোর্সে ভর্তি হতে চাইলেন, কিন্তু কোর্স তখন মাঝপথে ভর্তি হওয়ার সুযোগ নেই। তো আমার মনে হলো যে এরপরে যখন আমি ওয়ার্কশপ করব, অবশ্যই কোর্সটা শুরুর আগে করব। এই যে ওয়ার্কশপটা হচ্ছে, আপনাদের কারো কারো নতুন করে যোগের প্রতি আগ্রহ বাড়তে পারে, মনে হতে পারে যে হ্যাঁ, আরো শিখলে ভালো হয়। আমি ছোট্ট করে জানিয়ে দিই, আমাদের কোর্স ক্লাস শুরু হবে 22 তারিখ থেকে 22 এপ্রিল। সামনে বুধবার 15 এপ্রিল পয়লা বৈশাখ,
বাংলাদেশে পয়লা বৈশাখ আগের দিন, আমাদের এখানে পয়লা বৈশাখ বুধবারে, তার পরের সপ্তাহে ক্লাস শুরু হবে। এবার পরের সপ্তাহে যারা ভর্তি হচ্ছেন তাদের মতামত নেব। যদি দেখা যায় যে ভোটের জন্য অনেকে আটকে গেছে নানাভাবে, তাহলে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে শুরু হতে পারে। ভর্তি চলছে, যাদের সুযোগ আছে ভর্তি হয়ে যাবে। আর ভর্তি যারা হবেন ভেবেছেন, তারা এখনো হাতে সময় আছে ভেবে দেরি করবেন না। কেন না, যখনই আপনি ভর্তি হবেন, হওয়ার পরেই আমার করণীয় অনেক কিছু আছে। যেমন আপনাদের একটা যোগ বক্স বলে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা হবে, সেখানে আমি অনেক কিছু স্টাডি মেটেরিয়াল বা নানা বিষয় অনেক দেব। সেগুলো করতে রেডি হতে একটু সময় লাগে। তারপরে ধরুন যোগের কোন কোন বই আপনার লাগতে পারে সেগুলো আপনি জোগাড় করলেন, আমি জানিয়ে দেবো, সুবিধা হবে। তা একটু খেয়াল রাখবেন, যারা ভর্তি হতে চান দেরি করবেন না, গ্রুপে আমি জানিয়েছি। আর আরো একটা বলে দিই, আমার যে বইগুলো বিভিন্ন আলোচনায় এসে যায়, যেমন এই বইটা সুস্বাস্থ্য যোগ ব্যায়াম, পাতঞ্জল যোগ দর্শন, এই দুটি বেশি প্রচলিত, গীতা যোগ। তো এই বইগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে কি, আমি জানিয়ে দেবো গ্রুপে। আর যদি কেউ জানতে চান, আমি নম্বর বলছি, একটু লিখে নিই। আমার ফোন নম্বর আগের দিন অনেকে চেয়েছিলেন, আমি প্রথমে দিইনি, পরে দিলাম। আজকে শুরুতেই বলছি, একটু লিখে নিন। গ্রুপে যারা আছেন তারা নিশ্চয়ই আমার নম্বর জানেন, একটু লিখে নিন, কাগজ পেন নিন, আমি বলে দিচ্ছি। আর হোয়াটসঅ্যাপ করবেন, ফোন না করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ধীরে সুস্থে উত্তর দেবো, জানাবো। যে যা প্রশ্ন করবেন, কোর্সে ভর্তি হওয়া সংক্রান্ত, বই সংক্রান্ত, বা এমনি যোগের আপনার কোনো আগ্রহ আছে, কিছু জানতে চান, নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করবেন। তবে হোয়াটসঅ্যাপ করেই উত্তর পাওয়ার জন্য ব্যস্ত হবেন না, আমি ধীরে সুস্থে জানাবো। আমার নম্বর 8906 159 284, 8906 159 284, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আমাকে ছেলেটি, ছাত্রটি জিজ্ঞাসা করলো, আপনার নিয়ম মানেন? আমি বললাম না, মানি না, কারণ এগুলো আমার জন্য নয়। তাহলে আমরা যদি নিজেদের ওইভাবে তৈরি করতে পারি যে আমি অনিয়মগুলো আমার মাথাতেই আসবে না, মনেই আসবে না করার কথা, তাহলে তো আমাকে এইসব নিয়ম মানা না মানার কোনো প্রয়োজন নেই, আমি তো নর্মালি ঠিক আছি। আমার বন্ধুরা, মনে হয় তখন 9-10-এ পড়ি, ক্লাস 9-10-এ পড়ার সময়, আমার বন্ধুরা, পুজো দেখতে গেলাম বন্ধুরা সবাই মিলে শহরের এক প্রান্তে, তখন বর্ধমান শহরের পুলিশ লাইন শহরের বাইরে ছিল, এখন তো শহরের মাঝে। সেখানে গেলাম পুজো দেখতে, বাবা মা শুনলে রেগে যাবে, না বলেই গেছি। বন্ধুরা সব আগেই প্ল্যান করেছিল, জয়েন্ট থেকে ওইখানে গিয়ে আমরা ধরে বেঁধে যে কোনো সিগারেটটা খাওয়া। ওরা আমাকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করতে লাগলো, আমি তো খাবো না। আমার পক্ষে যতটা সম্ভব ওদের সঙ্গে যুদ্ধ করে, এড়িয়ে, মুখ থেকে দিকে দিক করে, ওদের সিগারেটটা এক সময় আমার মুখে দিয়েছিল ধরিয়ে, আমি ভেঙে ফেললাম। তো ওদের আফসোস আমি শুনেছিলাম, কিছু বুঝিস না, কোনো বুদ্ধি নেই, সবচেয়ে দামি সিগারেটটা তোর জন্য আমরা কিনেছিলাম চাঁদা তুলে, তুই খেলি না, নষ্ট করে দিলি। ওরা ভুল করেছিল, ওরা আমাকে চেনেনি, বোঝেনি যে জয়ন্ত সঙ্গে যে মিশছি, জয়ন্ত ছেলেটা কেমন। তো আমি খেলাম না। আমি যেমন চা খাই না, চা খাওয়া খারাপ এটা নয়, খাই না, এরও ঘটনা আছে, সেসব কখনো সময় হলে বলবো কেন খাই না, এবং না খেলে আমার কি সুবিধা অসুবিধা হয় সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো কখনো ভবিষ্যতে সুযোগ হলে। আমাদের পুরী বেড়া থেকে যিনি লিখছেন, নিবেদিতা, আপনারা যারা গ্রুপে আছেন পোস্টটা দেখে থাকবেন, উনি লিখছেন, পোস্টটা আমাকে উনি পাঠিয়েছিলেন। তো পরে আমার মনে হলো যে এটা সবাই জানলে ভালো হয়, কারণ যোগ মানে দেখুন, আমরা সাধারণভাবে জানি যে আসন প্রাণায়াম করছি, যোগ চর্চা করছি, শরীর সুস্থ থাকছে, রোগ মুক্ত থাকছে, বডি ফ্লেক্সিবিলিটি বাড়ছে, এবং যোগের বহু দিক আছে, বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি, প্লেস পাচ্ছি। কিন্তু সব মিলিয়ে জীবনটাকে সুন্দর করার জন্য যে যৌগিক লাইফস্টাইল দরকার, সেটা যে আমি করছি না, এটা কিন্তু আমরা টের পাই না, জানতে পারি না। তো নিবেদিতা, উনি যখন আমাদের ভর্তি হলেন তার আগে অনেক ঘটনা আছে, যাক উনি এসেছিলেন উনারই এক বান্ধবীর মাধ্যমে, তিনি আমাদের ক্লাসে ছিলেন। প্রায় 1.5 বছর আপনার ক্লাস করি নিয়মিত। 1.5 বছর মানে আমাদের যে 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স আছে, সেই কোর্সে অনেকের এত ভালো লাগে যে 1 বছর শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে রিঅ্যাডমিশন নেন।
মানে ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য রিঅ্যাডমিশন নেন। উনি 1.5 বছর ধরে ক্লাস করছেন। পুরীতে গিয়েছিলাম স্যার গত সপ্তাহে। ওখান থেকে আপনার ক্লাস করেছি বুধবার, যৌগিক জীবনযাত্রা প্রসঙ্গে। খুব ভালো লেগেছে। জীবনকে, ওনার বয়স বছর 45, একটু বেশি হবে, 50 কাছাকাছি হবে, বছর 45। ওনার মেয়ে কলেজে পড়ে। খুব ভালো লেগেছে। জীবনকে জটিল থেকে সহজ করাটা আপনার থেকেই শিখেছি। সহজ করতে পেরে আরো সুন্দর করে উপভোগ করতে পারছি জীবনকে। দেখুন শব্দগুলো এত সুন্দর করে লিখেছেন, মনের কথায় লিখেছেন। এটা আমাকে কোনো খুশি করার জন্য লেখেননি, ওনার মনে এসছে স্যারকে জানাই। জীবনকে জটিল থেকে সহজ করাটা আপনার থেকে শিখেছি। সহজ করতে পেরে আরো সুন্দর করে উপভোগ করতে পারছি জীবনকে। যুগের সাথে তাল মেলাতে দৌড়ে নয়, যুগের সাথে তাল মেলাতে দৌড়ে নয়, হাসতে হাসতে ধীরে সুস্থে সাবলীল ভাবে দু চোখ মেলে চলতে শিখেছি। দেখুন শব্দগুলো কি সুন্দর লিখেছেন, আমি পড়ে খুব ভালো লাগছিল যে আমি তো ক্লাসে একদম আমার মনের ভাব প্রকাশ করে যাই, তো অনেকের উপকার হচ্ছে। আনন্দের জন্য আপনিই তাতে ধরা দেয়, চাইতে হয় না তাকে, আনন্দ আপনিই ধরা দিচ্ছে। আমাদের জীবনে অনেক কিছু আছে, আমি আমাদের বলি এই যে আমাদের 6 মাসের কোর্সটা, আমি আগের দিনে বলেছিলাম যে আপনার যদি এমন হয় মনে হয় আমি যোগের সব জানি, আমি যোগের অনেক কোর্স করেছি, আমাকে আর যোগ শেখাবেন না, আমার যোগ শেখার কিছু নাই, তাতেও আপনি আসুন। জীবনে আনন্দ কিভাবে পেতে হয় ক্লাস থেকে পাবেন। আমি 8:30টার পরে অনুরোধ করব আমাদের, আশা করব গত ব্যাচের ছাত্রছাত্রীরা কয়েকজন আছেন ক্লাসে, তাদেরকে ডাকবো, মানে অল্প 2-1 কথায় কিছু বলার জন্য। জীবনে আনন্দ আমাদের কমে যাচ্ছে। আরেকজন আজকে খুব সুন্দর একটা মেসেজ করেছেন, নাম মনে থাকে না সবসময়, উনি এরকম কি একটা লিখেছেন যে স্যার আপনার ক্লাস থেকে যেন অমৃত পাচ্ছি মনে হচ্ছে, এই জাতীয় একটা কথা লিখেছেন। আনন্দের জন্য আপনি তাতে ধরা দেয়, চাইতে হয় না তাকে, এ এক পরম অনুভব। প্রণাম নেবেন স্যার। যে ওনার কথাটা আপনাদের জানালাম যে যোগ শিখে যোগ চর্চা করে এগুলো হতে পারে, এগুলো হয়। আরেকজন লিখেছিলেন, আমি কাছেই আছে, আমি একটুখানি দু লাইন বেশি বলবো না। খুব ভালো লাগলো স্যার আজকে ক্লাসটা, সূক্ষ্ম সূক্ষ্ম কত জিনিস বোঝার আছে। হ্যাঁ, মানে তারপর উনি লিখেছেন আরো অনেক কথা। কারণ সত্যি আমরা যে জীবন কাটাচ্ছি, আমরা যে জীবন কাটাচ্ছি, জীবনে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার খেয়াল রাখার আছে, যেগুলো আমরা বুঝি না, জানি না। মানে বিভিন্ন ক্লাসে আপনার 6 মাসের জন্য যারা এসেছেন বা যারা আসবেন ভাবছেন, আপনারা দেখবেন যে সত্যি এইভাবে তো আমরা কোনোদিন ভাবিনি জীবনকে এইভাবে ভাবা যায়। জীবনকে আরো সুন্দর করার জন্য যে কিছু করা দরকার আছে আমরা ভাবিনি। যে লেখাটা বলছিলাম পড়ে শোনাবো, যোগ হচ্ছে একমাত্র সমাধান। একমাত্র, আমি একমাত্র শব্দটাই ব্যবহার করছি, কারণ কোনো ডাক্তারের ওষুধে আপনার জীবনকে সহজ করতে পারবে না, কোনো গুরু সহজ করতে পারবেন না। কারণ গুরুদের কথা কি হয়, গুরুরা অনেক ভালো কথা বলেন, মানলে অনেক লাভ, কিন্তু লোকে শুনতে চায় না। কিন্তু যোগ যখন আপনি করবেন, আপনি ভেতর থেকে চেঞ্জ হবেন, বাইরে থেকে চেঞ্জ নয়। সে ভেতর থেকে চেঞ্জ করার জন্য দেখুন আমরা যোগ অভ্যাস করছি। অনেক গার্জিয়ান এসে বলেন আমার ছেলেটা না ভীষণ চঞ্চল, যেন একটু শান্ত হয় সেরকম কিছু ব্যায়াম করাবে। আমি তাদের বলি যে শান্ত হওয়ার জন্য আলাদা কিছু ব্যায়াম করার দরকার নেই। আমার যোগের প্রত্যেকটা পদ্ধতি হচ্ছে এমন, সে পদ্মাসনে বসুক, বজ্রাসনে বসুক বা যাই করুক, আমাদের মনকে শান্ত আপনা আপনি করবে, আপনা আপনি শান্ত হয়ে যাবে, করতে হবে না। যোগাসন করলে কি হয় দেখুন, এ প্রেজেন্ট মাইন্ড ইজ এ কাম মাইন্ড। মানে প্রেজেন্ট মাইন্ড মানে কি, যে মন বর্তমানে আছে। আমাদের মন তো কখনো বর্তমানে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাহলে যখন মন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মন প্রেজেন্টে নাই। আচ্ছা বলুন, আপনি পদ্মাসন, বজ্রাসন, অর্ধকুর্মাসন যে কোনো একটা আসনে আছেন, মন তখন প্রেজেন্টে আছে। আমি মন দিয়ে ব্যায়াম করছি, মন দিয়ে আসন করছি, প্রাণায়াম করছেন, অনুলোম বিলোম, ভ্রামরী, লম্বা শ্বাস নিচ্ছেন, শ্বাসের দিকে পুরো মন, ধীরে ধীরে ছাড়ছেন, আপনার মন আপনার সঙ্গে আছে। এই প্রেজেন্ট মাইন্ড মানে আপনার মাইন্ড তখন প্রেজেন্ট। প্রেজেন্ট মাইন্ড কি হয় দেখুন, যেটা প্রেজেন্ট নয় মাইন্ড আর প্রেজেন্ট মাইন্ডের মধ্যে তফাৎ। এই যে কাম মাইন্ড মানে শান্ত মন, মাইন্ড যখনই প্রেজেন্টে আছে সে শান্ত থাকবে।
বাইরে কোনো ডিস্ট্রাকশন নাই, বাইরে কোথাও ছোটাছুটি করছি না, দৌড়াদৌড়ি করছি না, মন আমার নিজের কাছে আছে। অ্যান্ড এ কাম মাইন্ড, এবং মন যখন শান্ত হয়ে গেল, আপনি যোগাভ্যাস করছেন, যৌগিক লাইফ লিড করছেন, যৌগিক লাইফস্টাইলে আছেন। যৌগিক লাইফস্টাইল মানে কি, আমি সেগুলি বলে যাচ্ছি, অনেক কথা বলবো। অ্যান্ড এ কাম মাইন্ড, যেটা শান্ত মন কি হচ্ছে, ইজ এ ডিসিসিভ মাইন্ড, মানে শান্ত মন যে কোনো সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারে। খুব সহজ কথা যেগুলো বলছি, কিচ্ছু জটিল অঙ্ক নয়। আমি যোগাসন করছি, আসন প্রাণায়াম করছি, আমার মন প্রেজেন্ট আছে। প্রেজেন্ট মন কি হয় না, খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। প্রেজেন্ট মাইন্ড খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার মন চঞ্চল নয়, অস্থির নয়, শুধু লাভের চিন্তায় দৌড়চ্ছি না, ক্ষতির আশঙ্কায় মরছি না, বর্তমানে আছি। এবং বর্তমানে কিন্তু আমরা সবাই ভালো আছি, বর্তমানে কেউ খারাপ নাই। আপনি একটু ভাবুন যে আমি ঠিক এই মুহূর্তে কেমন আছি। আপনি বসে আছেন আরাম করে, মোবাইলের দিকে তাকিয়ে আছেন, আমার কথা শুনছেন, শুনে ভালো লাগছে। কেউ কেউ হয়তো বসে বসে খাচ্ছেন, কিংবা পাশের টিভিটাও চালিয়ে রেখেছেন, ভালো আছেন। যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু বেশি ভালো আছেন, দে আর টোটালি প্রেজেন্ট। when you are calm, you are able to take smarter decision, মানে ভালো ডিসিশন খালি না, স্মার্টার ডিসিশন, মানে খুব সুন্দর সফল সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যখন আপনার মন শান্ত। তাহলে যোগ আমার মনকে শান্ত করছে, যৌগিক লাইফস্টাইল যদি করি। অ্যান্ড ইউ রেসপন্ড, এবং যখন মন শান্ত থাকবে, তুমি যে কোনো পরিস্থিতির উত্তর দেবে, প্রতিক্রিয়া দেবে না। ইউ উইল রেসপন্ড, নট রিয়াক্ট। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিয়াক্ট করি। রিয়াক্ট মানে কিরকম, কোনো একটা কিছু মুখে দিয়েছেন, বাড়িতে মা বাবা বা সরি মা বউ বা বোন যে কেউ রান্না করেছে, বাড়ির রান্নার লোক কেউ করেছে, মুখে হাতে এটা কি রান্না হয়েছে, খাওয়া যায়, দিস ইজ রিয়াকশন। রেসপন্স কি, এ হে আজকে খাবারটা ঠিক হয়নি, কেমন যেন লাগছে, খেতে ভালো লাগছে না, এইভাবে বলা যায়। কিন্তু আমরা কিভাবে বলি, মানুষটাকে আঘাত করে বলি, এবং ওই বলাটাকে ঠিক মনে করি। এবং কেন ঠিক মনে করি না, আই এম নট ইন প্রেজেন্ট, আমার মন শান্ত না, আমার মন অশান্ত, অস্থির। খেয়ে উঠেই দৌড়তে হবে, বা খেয়ে উঠে এই আছে ওই আছে, খেতে খেতে ফোন করছি, হ্যাঁ হ্যাঁ, মন উত্তেজিত হয়েই আছে। আমরা মনকে উত্তেজিত করেই রাখছি, উত্তেজিত হওয়ার দরকার নেই, করেই রেখেছি, কাজে আমি রিয়াক্ট করছি। উই শুড টেক চেঞ্জ অফ আওয়ার সেলফ, আমাদের নিজেদের বদলাতে হবে। কি হবে, ইন অল অ্যাডভার্স সিচুয়েশন, সমস্ত বিপরীত পরিস্থিতি। ধরুন আপনার পরিস্থিতি এমন যে আপনার যোগ করার সময় নাই, আপনাকে সময় করতে হবে। কেন না, 1 ঘন্টা সময় দিতে হবে। কেন দিতে হবে না, বাকি 23 ঘন্টা এনজয় করার জন্য, বাকি 23 ঘন্টা ভালো থাকার জন্য। এই 1 ঘন্টা যোগে দেবেন, এটা কথা কথা বলছি, আমার জন্য নয়, বাড়ির মা বাবা ভাই বোন দাদা দিদির জন্য নয়, যোগ টিচারের জন্য নয়, আমার নিজের জন্য। যখন আমি নিজের জন্য সময় দেব, যোগাভ্যাস শুরু করব, আমার ভেতরে ইন্টারনালি চেঞ্জ শুরু হবে। বাইরে কেউ কোনোভাবেই যে চেঞ্জ আনতে পারবে না, আমার ভেতর থেকে সেই পরিবর্তন আপনা আপনি আসবে, এবং আমি খুব এনজয় করব পরিবর্তনটা। এরকম বহু ঘটনা আছে, বহুজন বলেছেন যে স্যার আগে এই হতো, ওই হতো, সেই হতো, এখন দেখি খুব ভালো লাগে। এখন না নিজেকে নিজের কাছে খুব ভালো লাগে। আমরা তো কেউ নিজেকে নিয়ে খুশি না, নিজেকে নিজের কাছে ভালো লাগে। কাজে আমাদের যোগ করতে হবে। যোগ করতে গেলে কি করতে হবে, বিভিন্ন আসন আছে, প্রাণায়াম আছে, মেডিটেশন আছে। আজকাল অনেকেই দেখবেন বলেন যে আমাকে মেডিটেশনটা শিখিয়ে দিন। আচ্ছা দেখুন, আমি এই মেডিটেশন প্রসঙ্গে যাচ্ছি, একটা অন্য কথা মনে পড়ে গেল। আগের দিন বুধবারে ক্লাস হলো, আমার সম্ভবত তার পরদিনই, কি তার আগের দিনও হতে পারে, এক ভদ্রলোক ফোন করেছিলেন। মানে আমরা শরীরচর্চার ব্যাপারটাকে কত নেগলেক্ট করি, মানে কত বুদ্ধি করে নেগলেক্ট করি। এক ভদ্রলোক ফোন করলেন, আমি জানি না উনি বা ওনার গ্রুপে কেউ আছেন কিনা ক্লাসে এখন। ফোন করলেন, করে বলছেন আচ্ছা আমাদের এই ক্যাপাসিটি হচ্ছে 250 জন, এখন পর্যন্ত দেখছি 236 জন হয়ে গেছেন, এরপরে কেউ জয়েন করতে চাইলে জয়েন করা যাবে না। আমি আরেকটা লিংক গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে মানে আমাদের মেন গ্রুপটায়।
দুটো লিঙ্কের সাহায্যে চলবে ক্লাস। এই লিঙ্কটা চালু করলাম, এটা হয়তো কেউ কেউ জয়েন করবেন, জয়েন করে গেছেন মনে হচ্ছে দুইজন। এখানে 236 জন আছেন, ওদিকেও কয়জন জয়েন করেছেন। দুটি লিঙ্কে একসাথে চলছে। দাঁড়ান, কেউ একটু আমাকে ধরিয়ে দিন তো, আমি কি বলছিলাম, লিঙ্ক দেখতে গিয়ে ভুলে গেলাম ঠিক জায়গাটা। কেউ একটু যদি বলে দেন। আপনাকে স্যার কেউ একজন মানে কিছু বলেছিলেন, 1 ঘন্টা মেডিটেশন, ঠিক ঠিক, হ্যাঁ মেডিটেশন সম্বন্ধে বলতে গিয়ে আমার মনে পড়ে গেল একটি কথা। আমাকে এক ভদ্রলোক গলার আওয়াজে বা কথায় মনে হলো যে উনি মোটামুটি 70-এর কাছাকাছি, কিংবা 60-এর উপর তো বটেই। তো উনি বলছেন যে আমরা 58 জন যত মনে বললেন যে আমরা ওই মানস সরোবর বেড়াতে যাব। তো সেই জন্য আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজন যারা আগে গেছেন মানস সরোবরে, সেরকম বলছেন যে দেখো ওখানে কিন্তু শ্বাসকষ্ট হয়, হাঁটা চলাতেও একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, তবু শ্বাসকষ্টটা খুব মারাত্মক হয়। কিছু প্রাণায়াম তোমরা প্র্যাকটিস করো। তো আমাকে আমাদের প্রাণায়াম শেখাতে হবে। প্রথমে আমি বুঝিনি, ভেবেছি উনি একার জন্য বলছেন, পরে বললেন আমরা 58 জন আছি। আমি বেশ, তো শুরু করুন, দেরি করবেন না, কবে যাবেন? তারিখটা এখনো বলতে পারছি না, আমরা যাব, তবে এটা করব, আমরা সবাই করব। এর জন্য কি করতে হবে? আমি টাকা পয়সার কথা কিছু বললাম না, টাকা তো কিছু অবশ্যই নেব, যাই হোক আমি কিছু বললাম না। আমি পরিষ্কার বললাম যে দেখুন আপনারা শুরু করতে দেরি করবেন না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়ে শুরু করুন। দেখুন আজ 7-8 দিন হয়ে গেল। মাঝে উনি 4 তারিখ শনিবারে আমাকে আবার ফোন করেছিলেন, আমরা এই হোয়াটসঅ্যাপ করা কাজ চলছে, এগোচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম যে আপনি এই আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল ধরে উনি প্রস্তুতি নিচ্ছেন, এখনো শুরু করতে পারলেন না। মানে আমরা কত অবহেলা করি। অথচ দেখুন আমাদের ক্লাসে, অফলাইন ক্লাসে কথা হচ্ছিল এই বেড়াতে যাওয়া নিয়ে, অনেকেই বেড়াতে যান, যেতে ভালোবাসেন, বয়স্কদের গ্রুপে কথা হচ্ছিল। একজন বলছেন যে এই যে একটুও কোনো ব্যায়াম না করে, প্রাণায়াম আসন বা এই যেহেতু না করে যারা বেড়াতে যায় খুব অন্যায় করে, খুব রিস্কের ব্যাপার। বলে উনি দুটো ঘটনা বললেন। একটা ঘটনা বললেন খুব ধনী, মানে প্রচন্ড ধনী এক ব্যক্তির কথা, আর একটা বললেন খুব বিশিষ্ট একজন চিকিৎসকের কথা। দুজনই বয়স 60-এর ঊর্ধ্বে, এবং চিকিৎসক যিনি তিনি সরকারি চাকরি করতেন, রিটায়ার করেছেন যেদিন, তার পরদিনই মেয়ে জামাই ওনাকে নিয়ে চলে গেলেন লেহ লাদাখ বেড়াতে। দুটো ঘটনাই লেহ লাদাখের। বেড়াতে গেলেন খুব ভালো, এবং ওখানে ওরা বলে যে বেড়াতে গিয়ে প্রথম দিনটা বেরোবেন না রুম থেকে, মানে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে শরীরকে একটু সময় দিন। আমরা সময় দিতে রাজি না, কারণ আমার হাতে সময় নাই, সময় খুব কম, সময় দিতে চাই না। তো কি হলো, সকালে পৌঁছলেন, বিকেলেই গাড়ি নিয়ে খেয়ে দিয়ে বিকেলেই বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে, এবং কিছুক্ষণ যাওয়ার পর, ঘন্টাখানেক যাওয়ার পরে হার্ট ফেল করে মারা গেলেন। তো এই ঘটনাগুলো নিশ্চয়ই ওই ভদ্রলোকরা শুনেছেন এরকম, যেরকম হয়। কিন্তু দেখুন আজকে 7-8 দিন হয়ে গেল, ওনারা কিন্তু এখনো সময় পান। আমি জানি না অন্য কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে বা করছেন, হতে পারে, কিন্তু এগুলো ভীষণ দরকার। যারা বেড়াতে যান, আপনাদের সবাইকে বলছি, হাঁটাহাঁটি অভ্যাস রাখবেন, আর কিছু আসন প্রাণায়াম অবশ্যই করবেন। আমাদের এখানে আসন প্রাণায়াম দেখানোর সুযোগ ঠিক এই মুহূর্তে কম, কিন্তু আমি যেগুলো বলছি, আসন প্রাণায়াম কেউ শিখতে চাইলে সুযোগের কোনো অভাব নাই, যোগ সেন্টার সব জায়গায় আছে। মেডিটেশন, অনেকেই বলেন যে মেডিটেশনটা আমাকে শিখিয়ে দিন। মেডিটেশন সরাসরি শিখতে যাবেন না, তার আগে আসন প্রাণায়াম করুন। কেন শিখতে যাবেন না? কারণ মেডিটেশন হচ্ছে মনকে একাগ্র করার ব্যাপার। আর আমি মনকে যে একাগ্র করব, যে মনকে একাগ্র করব, সেই মনটা কিন্তু ভীষণ বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে দৌড়চ্ছে দিনরাত মনটা। কাজেই আমাকে কিন্তু ওই মনকে আগে শান্ত করতে হবে, তারপর মেডিটেশনে যাব। কেউ বলবেন না মেডিটেশন করলে তো শান্ত হয়ে যাবে, হবে না। দেখবেন বহু মানুষ বলেন এই মেডিটেশনে বসলে না মনে এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা এসে যায়, বড় অস্থির লাগে। আপনি মেডিটেশন করবেন না, আসন করুন, প্লেন পদ্মাসনে বসে থাকুন, শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন, দিয়ে চুপচাপ বসে থাকুন। মেডিটেশন করছি ভাববেনই না, আপনি আপনা আপনি মেডিটেশনে চলে যাবেন, মেডিটেশন করতে হবে না।
কিন্তু তার জন্য সময় দিতে হবে। আমাদের গ্রুপে আমি যদি পেয়ে যাই, আগের দিন বলেছিলাম, এখন বলতে গিয়ে মনে পড়ে গেল, একটি মেডিটেশন সম্বন্ধেও আমাদের এক শিক্ষার্থী বলেছিলেন যে ব্যাচ আমাদের 6 মাসের ব্যাচটা শেষ হলো, সেখানে যে মেডিটেশন সম্বন্ধে উনি কি জেনেছেন, জেনে কি লাভ হয়েছে, ভারী সুন্দরভাবে বলেছিলেন। তো সেটা পারলে আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো। আর ভিডিওতে আমি আরো একটা দেব, যদি ভদ্রলোক থাকেন আজকে খুব ভালো, ওনার মুখ থেকে শুনবো ওনার কথা, ভালো হবে। শ্যামসুন্দর বাবু আপনি যদি থাকেন, আপনাকে আমি মোটামুটি আধ ঘন্টা পরে একবার ডাকবো, শ্যামসুন্দর চৌধুরী, শ্রীরামপুরে। মানে একটা জিনিস বলি আপনাদের, মানে যখন আমি এই যে 6 মাসের কোর্সটা শুরু করলাম, তার আগে আমি নিজেও ভাবিনি যে ক্লাসটা আমি এইভাবে নেব। আমি এরকম অনলাইন ক্লাস চলছে, দীর্ঘদিন ক্লাস নিচ্ছি, কিন্তু ওখানে আমি মানে যোগকে এমনভাবে শিখিয়েছি যে যারা ছিলেন, এক ভদ্রলোক তো মন্তব্য করেই ফেললেন যে আমি অনেক বছর ধরে যোগ শিখছি, বয়স 65, বিভিন্ন জায়গায় শিখেছি, আমি নিজেকে যোগ বিশেষজ্ঞ ভাবতাম, অনেককে আমি যোগ সম্বন্ধে জ্ঞান দিতাম, শেখাতাম, নিজেকে যোগ বিশেষজ্ঞ ভাবতাম। কিন্তু স্যার আপনার ক্লাস করার পরে মনে হচ্ছে যে আমি তো এতদিন কিছুই জানতাম না, বা জানলেও আজকের জন্য জানাগুলো অনেক নতুন করে জানলাম। আমাকে আমার এক যোগ বন্ধু বলেছিলেন যে জয়ন্তদা, আপনার একটা বিরাট সুবিধা আছে। আমি কি সুবিধে? না, আপনি সারাদিন যোগ নিয়ে থাকেন, আর কিছু করেন না। মানে আমার কিন্তু আর অন্য কোনো দিকে কোনো কাজ নেই, বাড়ির ছেলে বৌমা গিন্নি ওরাও যোগ শেখায়, মেয়েও যোগ শেখায়, বা সংসার ওরাই চালায়, আমি যোগ নিয়ে থাকি সারাদিন। যার জন্য যোগ নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ অনেক বেশি আমার। অটোমেটিক্যালি আমি যে চিন্তাগুলো করি, বইপত্র পড়ি বা নেটে নানা রকম দেখি, তার প্রকাশও ক্লাসের মধ্যে হয়ে যায়। বেশ, মেডিটেশন নিয়ে বললাম, মেডিটেশন আপনারা করবেন, শিখবেন, জানবেন, খুব ভালো করা দরকার, তার আগে আসন প্রাণায়াম করবেন। এবার দেখুন, যৌগিক লাইফস্টাইল, আপনাদের সোজা কথা বললাম, যৌগিক স্টাইল লাইফস্টাইল মানে হচ্ছে সেটাই যেখানে আপনার কোনো নেগেটিভ কিছু নাই, সব পজিটিভ। এটা সম্ভব না। কেউ বলবেন স্যার এটা কি সম্ভব, আপনি কি টোটাল পজিটিভ? না, আমার বাড়িতে ছেলে মেয়েরা বা গিন্নি আমার উপর অসন্তুষ্ট হয়, আমিও ওদের উপর অসন্তুষ্ট হই, এটা নর্মাল। কিন্তু সেটা বেশি মাত্রায় যাবে না, বাড়াবাড়ি হবে না। দেখুন, বাড়াবাড়ি হবে না বললাম, আমি অনেক কথা আপনাদের বলছি, একটা ঘটনা বলে দিই, যে বাড়িতে আমিও রাগারাগি করি, জানলে আপনাদের ভালো লাগবে। অনেকেই ধরে নেন আমি যেহেতু গুছিয়ে খুব সুন্দর বলি, যে আমার একদম রাগ নাই, রাগ আছে। বিয়ের পর আমি দেখলাম, শুনুন যে ঘটনাগুলো বলছি না, প্রত্যেকটা থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আপনারা খুব মন দিয়ে শুনবেন, বুঝবেন, জীবনটাকে সুন্দর করার একটা পথ পাবেন। আমি শুধু পথটা দেখাচ্ছি, হাঁটবেন আপনারা পথ। বিয়ের পরে দেখলাম, এটা আমি আগেও জানি, দেখেছি, শুনেছি, মেয়েদের মধ্যে খাবো না, কিছু হলে খাবো না, এবং খিদে নাই। অদ্ভুত জিনিস, খিদে চলে যায়, কোথায় যায় কি জানি। একটু আগে যে খেতে চাইছিল তার খিদে চলে গেল, গেল তো গেলই, আর খিদেই পায় না। তাই আমি একদিন গিন্নিকে বললাম, দেখো একটা কথা বলি, তুমি না দেখো, রাগ মাঝে মধ্যে করবে, এটা করতে হয়, রাগ খুব স্বাভাবিক জিনিস, কিন্তু রেগে গিয়ে খাবো না, এটা করবে না। ওটা হলে না খুব মুশকিল হয়, আমার খুব অস্থির লাগে, আর মাও খুব অস্থির হয়ে যায়। তুমি খাবে, খেয়ে রাগারাগি করো। তো বললো, না রেগে গেলে আমি খাবো না। আমি, কেন খাবে না কেন? না, খেলে রাগ কমে যায়। খেলে রাগ কমে যায়, সত্যি কথা, এটা কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আছে। কারণ যখন আপনি খেলেন, ভেতরে খাবার পৌঁছে গেল, ব্রেন অনেক শান্ত হয়ে যাবে আপনার। তো যা করে খেলে রাগ কমে যায়, ওই জন্য আমি রেগে গেলে খাই না। আমি, না না খেয়ে ওটা করো না বলে, ওটা বুঝিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, খাবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, রেগে গেলে না কথা না বলা করবে না, কথা বলবে, কম বলো, প্রশ্ন করলে উত্তর দেবে, একটু গম্ভীর ভাবে বলো, রাগ রাগ ভাবে বলো, কিন্তু কথা বলো, কথা না বলা করবে না। আপনাদের সবাইকেই বলছি, আপনারা সবাই এগুলো মনে রাখবেন, মানবেন, মানার চেষ্টা করবেন, ভালো লাগবে। যাক, আমাদের মধ্যে একটা চুক্তি হলো। এইবার হলো কি, একদিন এমন কিছু হলো যে আমি খুবই অসন্তুষ্ট হয়েছি আমার স্ত্রীর উপরে। এই ঘটনাগুলো বলছি আমার বিয়ের কিছুদিন পরের কথা, ধরুন কয়েক মাস কি বছর খানেকের মধ্যে। আমি বেশ অসন্তুষ্ট হয়েছি, রেগে গেছি শব্দটা ব্যবহার করছি না, কারণ আমি খুব সরাসরি রাগ প্রকাশ যেটা সেটা করি না। অনেক ক্ষেত্রে বিরক্ত হই, বিরক্ত প্রকাশ করি, বা বলি আমি কিন্তু খুব রেগে গেছি, ঠান্ডা মাথায় বলি আমি কিন্তু খুব রেগে গেছি। এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ভালো লাগবে।
মানে রাগারাগি কি করে, পরিবেশকে নষ্ট করে দেয়। পরিবেশ নষ্ট করবেন না। রেগে তো আমি কথা বলছি না, আর রাগটা প্রকাশ করছি যখন খাওয়া দাওয়ার পরে, যে আমার পেট ভর্তি আছে, কোনো অসুবিধা নেই, তুমি কথা বলছো না কেন, আমি চুপ করে আছি, কথা বলবো না। কিছুক্ষণ ঘুরে ফিরে এসে এটা ওটা বলছে, আমি কোনো সাড়া দিচ্ছি না, বড়জন হুম বা এই, এর বেশি কিছু না। কারণ আমি তো রেগে আছি, আমি কথা বলবো কেন, কথা বলে তো রাগ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার রাগটা তো দেখাতে হবে, আমি রেগে আছি। এরকম বেশ কয়েক ঘন্টা চললো। চলার পরে গিন্নি এসে বলছে, মানে দেখছি যে কোনোভাবে কিছু হচ্ছে না, দেখো তুমি না আমাকে বুঝিয়েছিলে যে রেগে গেলে কখনো কথা না বলা করবে না, তো তুমি আজকে নিজের নিয়মটা নিজেই ভাঙছো। এই রে, এবার তো মুখ কোন জায়গায় আঘাত দিয়েছে, এবার তো কথা বলতেই হবে, আমি তো বলেছিলাম যে কথা না বলা করবে না। এবার ও এসে বলছে, কি তুমি কথা বলবে না তো, আমি যে বলবো, মুখ খুললাম, বলবো, হ্যাঁ তো বলো, কথা বলো। তখন আমি যে কথাগুলো বলেছিলাম আপনার মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, কথা তো বলতেই হবে, কথা না বললে কি করে হবে, এই কথাতেই তো সংসার চলছে, কথা তো বলতেই হয়। ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, কত কথা বলেছি, কত লোকের কত কথা শুনেছি, আমি কিন্তু কথা বলছি, হ্যাঁ, কথা বলছো না বলা যাবে না, কত কথা বলছি, এবং তোমার সঙ্গেও আগে কত কথা বলেছি, আজকে এখনো কত কথা বলছি, ভবিষ্যতেও বলবো। এই কথাতেই তো সংসার চলছে, কথা ছাড়া গিয়ে সংসার ভাবা যায়? এইভাবে আমি কথা নিয়ে বলে যাচ্ছি, কিন্তু অন্য কোনো ভাব প্রকাশ কিছু করছি না। তখন ও হেসে ফেললো, হেসে বলছে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুমি অনেক কথা বলেছো আমার সঙ্গে, অনেক ধন্যবাদ, আর কিছু বলতে হবে না। কথা, পরিবেশটা স্বাভাবিক হয়ে গেল। দেখুন কত ডিভোর্স হয়, কি দুঃখ লাগে শুনলে। ডিভোর্স গুলো হয় যে উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কোনো পক্ষ লাভবান হয় না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন কারণ থাকে, এমন পরিবেশ পরিস্থিতি থাকে যে কোনো উপায় থাকে না, নিতে হয়, ডিভোর্স হয়ে যায়। যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা দরকার। এবং আমি একটা পড়ছিলাম, একটা রিসার্চে বলছে যে ডিভোর্স করে যে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল, পরবর্তীকালে তারা সকলেই ভাবে যে আমি যদি একটু সহনশীল হতে পারতাম, যদি শুধু মুখটাকে একটু কন্ট্রোলে রাখতে পারতাম, মুখ মুখ যদি একটু কন্ট্রোলে রাখতাম, কথা যদি একটু কম বলতাম, তাহলে হয়তো ডিভোর্সটা হতো না। কারণ এই যে ডিভোর্স করার যে প্রবণতা, এটা কিন্তু 35-40-এর পরে অনেক কমে যায়, কম বয়সে এটা বেশি থাকে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় যৌগিক লাইফস্টাইল। তো যৌগিক লাইফস্টাইল, আমার মন যদি শান্ত থাকে, ধীর স্থির থাকে, তাহলে আমি জীবনকে সহজভাবে কাটাতে পারবো, আমাদের খুব সুবিধা হবে। এবং এই সহজভাবে কাটানোর শিক্ষা কোথাও কেউ দেয় না, এটা একটা মুশকিল। হ্যাঁ, তো আমি আমার ক্লাসে নানা গল্প, উদাহরণ, ঘটনার মাধ্যমে চেষ্টা করি বোঝাবার, অনেকেই বোঝেন। তো আগের দিনই বলেছিলাম যে আমাদের যৌগিক লাইফস্টাইল যে আমরা করব, বা ভালো লাইফস্টাইল, বা লাইফস্টাইল শব্দটার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন একটা শব্দ আছে, পজিটিভ লাইফস্টাইল, নেগেটিভ লাইফস্টাইল। তো পজিটিভ লাইফস্টাইল মানে হচ্ছে যেখানে লাইফস্টাইলে আপনার কোনো ক্ষতিকারক কিছু নাই, আপনার আচার আচরণে, কথাবার্তা, ব্যবহার, খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, এর মধ্যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বা অন্য কারোরও ক্ষতি হচ্ছে না। আর নেগেটিভ লাইফস্টাইল মানে, নেগেটিভ লাইফস্টাইল কিন্তু সবাই খুব এনজয় করবে। নেগেটিভ লাইফস্টাইলের মজাই হলো, আমি খুব ভালো আছি লোকে ভাববে, কিন্তু সুন্দরভাবে নিজের ক্ষতি করে যাবে। এবং এগুলো হয় কেন না, আগের দিন বলেছিলাম ষড়রিপু, আমাদের ভেতরে 6টা শত্রু আছে। আমরা সাধারণভাবে ভাবি যে শত্রু সব বাইরে আছে। হুম, ও আমাদের ক্ষতি করেছে না, বাবা আমি কোনোদিন ভুলবো না। হ্যাঁ, আমরা এইভাবে বলি, ওকে ওকে আমি কখনোই কোনোভাবেই নিমন্ত্রণ করবো না আমার বিয়ে, ওকে আমি সহ্য করতে পারি। এই যেহেতু অনেক আছে, তারা সব বাইরে থাকে, কিন্তু আমরা জানি না আমার ভেতরে, মনের ভেতরে ছখানা শত্রু আছে, 6টা, একটা দুটো না। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমাদের প্রাচীন মুনি ঋষিরা এগুলো বলে গেছেন, এগুলো আমাদের প্রাচীন শাস্ত্র, বেদ, উপনিষদে এগুলো কথা সুন্দরভাবে বলা আছে। কামনা বাসনা যখনই অনেক বেড়ে যাবে, তখনই আমাদের জীবনে, আমাদের মনে দুঃখ কষ্ট বাড়বে। যখনই বেড়ে যাবে, কামনা বাসনা থাকবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল। যেমন ব্লাড সুগার, ব্লাড সুগার এত পর্যন্ত নর্মাল, তার মানে কি আপনার ব্লাড সুগার থাকবে, থাকতে হবে, তার চেয়ে বেড়ে গেলে সেটা ক্ষতিকারক। ঠিক সেরকমই কামনা বাসনা থাকবে, থাকা উচিত, নাহলে সংসার চলবে না। কাম, ক্রোধ মানে রাগ, রাগ খুব সাংঘাতিক জিনিস, অনেক ক্ষতি করে আমাদের। মোহ,
মানে আমাকে এটা পেতেই হবে, দেখতেই হবে, কিনতেই হবে, খেতেই হবে, যেতেই হবে। হ্যাঁ, কারণ এটা একটা দারুণ ব্যাপার, মানে আমি খুব পাজেল হয়ে গেছি, এটা আমাকে পেতেই হবে। তখনই কি হয়, আমার জীবনে ক্ষতি শুরু হয়, ক্ষতি শুরু হয়ে যায়। মোহ, লোভ। লোভ তো সাংঘাতিক জিনিস, আমরা সবাই জানি। লোভে পাপ, পাপে মৃত্যু। এবং লোভ থেকে মানুষ অনেক রকম ক্ষতিকারক অনেক কিছু নিজের জীবনে ক্ষতি করে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মদ মানে হচ্ছে খুব বেশি মেতে যাওয়া কোনো কিছুতে হঠাৎ করে, যেটা আমি এতদিন অ্যাভয়েড করতাম, ভালো বলতাম না, খারাপ বলতাম, সেটাতে মেতে গেলাম, এগুলো ক্ষতি করে। মাৎসর্য মানে ঈর্ষা, অন্যের প্রতি ঈর্ষা করা। এই সমস্ত কমে যাবে, কমবে, কমে যদি কেউ নিয়মিত যোগাভ্যাস করে, যোগ চর্চা করে। তার লাইফস্টাইল বদলে যাবে, তাকে মডিফাই করতে হবে না, ভেতর থেকে চেঞ্জ হয়ে যাবে। আমি একটু আগে আপনাদের পড়ে শোনালাম যে যখনই আমার মন শান্ত হয়ে যাচ্ছে, আপনা আপনি আমি মানুষটা বদলে যাচ্ছে, এবং বদলে যেতে হবেই, আপনা আপনি বদলাবে। এখানে আর বাইরে কারো কিচ্ছু করার থাকবে না, বা করার দরকার হবে না। আমাদের মহারাজজি আসার কথা ছিল, উনি কি এসছেন? আমি তো, আমাদের যোগ শাস্ত্রে অষ্টাঙ্গ যোগ বলে একটা বিষয় আছে, এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রথম আছে যম, তারপরে নিয়ম। এগুলো সম্বন্ধে খুব সংক্ষেপে একটু বলি। এগুলোকে বলা হয় যোগিক প্রিন্সিপালস, মানে যোগের নীতি। মানে আমাদের যোগ, ভারতীয় যোগ যে দাঁড়িয়ে আছে যে ভিত্তির উপরে, সেটা হলো যম, নিয়ম। এই 10টাকে বলা হয় 10 পিলার্স অফ যোগা। স্তম্ভ, পিলার কি? অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এই যে 10টা যম নিয়ম, এই যম নিয়ম আমাদের প্রাচীন বহু যোগ শাস্ত্রে যম নিয়মের কথা আছে। কোথাও কোথাও, যেমন স্বামী চরণ দাস বা ঘেরেন্দ্র বা হঠযোগ প্রদীপিকা, সেখানেও এগুলো নানাভাবে নানা ভাষায় অন্য শব্দ ব্যবহার করে বলা আছে। এগুলো সব জায়গাতেই আছে, এবং আছে শুধু না, যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো ধর্ম, সেখানেও দেখবেন এইসব কথা বলা থাকে, যেগুলো মেনে চলবে, কিন্তু আমরা মানি না। যোগ শাস্ত্র যখন মহর্ষি পতঞ্জলি লিখলেন, পাতঞ্জল যোগ দর্শন, উনি প্রথমেই লিখলেন অষ্টাঙ্গ যোগ। যখন লিখছেন পাতঞ্জল যোগ দর্শন বইতে, তিনি বলছেন যম, 5টা যম, অহিংসা। উনি অহিংসাকে যোগ শিক্ষার একদম টপ প্রায়োরিটি দিলেন। মানে প্রথমেই অহিংস হতে হবে আমাকে। কেন না, মন যদি বিক্ষিপ্ত থাকে, আমি লোকের ক্ষতি করার চিন্তা করি, হিংসা নেই, তাহলে তো আমি নিজের ক্ষতি করছি। একটু আগে আমি ঈর্ষার কথা বলছিলাম, ঈর্ষাকেও হিংসার একটা প্রকার ধরতে পারি আমি, যদিও তাকে সরাসরি আঘাত করছি না, কিন্তু আমি ওর প্রতি খুব ঈর্ষান্বিত হলে কি হবে, ওর সঙ্গে আমি আচার ব্যবহার খারাপ করব, ওর সঙ্গে আমার একটা কর্ডিয়াল রিলেশন, আন্তরিক সম্পর্ক থাকবে না, নষ্ট হবে। ঈর্ষা করলে কি হচ্ছে, যার উপর আমি ঈর্ষা করছি, সে হয়তো জানে না, সে কিন্তু দিব্যি আছে, ক্ষতি হবে আমার, ক্ষতি কিন্তু তার হবে না, কারণ আমি ভেতরে জ্বলে পুড়ে মরছি, তার তো কিছু না। অহিংসা সত্য, সত্য মানে সত্যি কথা বলা, সত্যের পথে থাকা। আমরা মিথ্যার পথে যাই বারবার, কেন না, মিথ্যে গেলে লাভ আছে, সত্যি বলে লাভ নেই। আমরা সত্যি মিথ্যার অনেক ঘটনা আমাদের জীবনেও জানি, বিভিন্ন জায়গায় আমরা সবসময় দেখছি মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। আচ্ছা, মিথ্যার আশ্রয় না একটু নিলামই, আমার লাভ হলো, তত ক্ষতি কি আছে? মহর্ষি পতঞ্জলি বলছেন যে অষ্টাঙ্গ যোগে আমাদের চরম লক্ষ্য হলো সমাধি, মানে যোগের চরম লক্ষ্য, আলটিমেট এম। সেই সমাধিতে পৌঁছানোর জন্য আমাদের মনকে শান্ত রাখা ভীষণ দরকার। আর যখন আমি মিথ্যার আশ্রয় নেব, মন আমার চঞ্চল হয়ে যাবে। কেউ যদি জেনে যায়, কেউ যদি বুঝে যায়, তাহলে কি হবে? এইভাবে আমি কিন্তু বিভ্রান্ত হতে থাকবো। অহিংসা, সত্য, অস্ত্র, চুরি না করা, একই জিনিস। চুরি করবে না, চুরি করলে কিন্তু তোমার ভয় থাকবে যে কখন ধরা পড়ে যাবো। ব্রহ্মচর্য, ঈশ্বর সান্নিধ্য, ব্রহ্মা, ঈশ্বর, সৃষ্টিকর্তার সান্নিধ্য। সেক্সুয়াল আর্জ, যৌন আবেগকে নিয়ন্ত্রণে রাখো, তাহলে তোমার জীবন অনেক সুন্দরভাবে কাটবে। তারপর হচ্ছে অপরিগ্রহ, অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অপরিগ্রহ মানে বলা হচ্ছে যে ক্ষেত্রে আমি অপ্রয়োজনীয় জিনিস সঞ্চয় করব না। সঞ্চয় শব্দটা এখানে অন্যরকম হয়ে গেল, মানে সংগ্রহ করব না। অনেকেই বাড়িতে দেখবেন অনেক কিছু রেখে দেন। আমি একবার কি একটা জিনিস কিনবো, বর্ধমানে না কোনো দোকানেই পাচ্ছি না, এদিকে জিজ্ঞাসা করলাম, স্টেশনারি দোকান জিনিস। তবে একজন বললেন আপনি ওখানে চলে যান, গিয়ে দেখবেন এরকম এরকম একটা দোকান আছে,
সেখানে পেয়ে যাবে। তো আমি খুঁজে খুঁজে দোকানটা পেলাম, কিনলাম। তো আমাকে যে বর্ণনা দিয়েছিলেন ভদ্রলোক দোকানের, ভারী অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন। আপনারা এরকম দোকান মনে হয় কখনো দেখেননি। ওই যে দোকানটা দেখবে, কাউন্টারে দাঁড়ালেই ভেতরটা কার্টুন বক্সে ভর্তি, মানে জিনিসপত্র আছে কিছু কার্টুন বক্সে, আর ভেতরে খালি কার্টুন বক্সে ভর্তি। ভদ্রলোক ওই কার্টুন বক্সগুলো যে ফেলবেন সেই সময় পাচ্ছেন না। মানে দোকানটা এমন অবস্থা হয়ে গেছে, একটা সময় নাকি ভেতরে ঢুকে দাঁড়িয়ে জিনিসপত্র কেনা বেচা হতো। তো করতে করতে উনি এখন প্র্যাকটিক্যালি একদম সেই দরজায় এসে একটা টুলে কোনো রকমে বসে আছেন, এবং ওইভাবেই কোনো রকম করে কেনা বেচা চালাচ্ছেন। তো ওগুলোকে ফেলতে পারছেন না, সময় পাচ্ছেন না, বা ফেললে অসুবিধা আছে মনে মনে ভাবছেন। অপরিগ্রহ, অপ্রয়োজনীয় জিনিসকে ত্যাগ করো, ফেলে দাও। আমরা ফেলতে পারি না। অহিংসা যম হয়ে গেল 5টা, যমে পড়ে নিয়ম। নিয়ম আছে 5টি। কিরকম? শৌচ, সন্তোষ, তপস, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান। আমাদের ক্লাসে যে ক্লাস হয়, আমাদের কোর্সের সার্টিফিকেট কোর্স, সেখানে এগুলো নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে নানা গল্প উদাহরণ দিয়ে আলোচনা হয়। এবং আলোচনা ফল যেটা হয় আমি দেখেছি, এই যে ধরুন আমিও বলে যাচ্ছি, হয়তো কোনো কোনো সময় বলেছি আপনারা এটা করবেন এটা করবেন না, কিন্তু আমি পরিস্থিতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন আমি আমার স্ত্রীর সঙ্গে ঝগড়ার যে কাহিনীটা তুললাম, এগুলো থেকে কিন্তু আপনাদের মনে অনেক পরিবর্তন আসবে, এসে যায়। কিন্তু আপনাকে কেউ যদি ধরে বোঝায়, তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। মনটা খুলে যায়, মন সুন্দরভাবে ভাবতে শেখে। আমরা তো ভাবতে পারি না, আমাদের চিন্তা ভাবনা অনেক কি বলবো, বদ্ধ হয়ে গেছে। আমাদের যে কোর্সটার নাম হচ্ছে যৌগিক সায়েন্স ফর হলিস্টিক লিভিং। যৌগিক সায়েন্স ফর হলিস্টিক লিভিং। যোগ একটা বিজ্ঞান, এটা নিঃসন্দেহে বৈজ্ঞানিকভাবে অনেক কিছু হয়। হলিস্টিক লিভিং মানে হচ্ছে একটা পরিপূর্ণতার জন্য বাঁচা। আমরা কিন্তু সবসময় কেউ শুধু চাকরির জন্য বেঁচে আছি, কেউ শুধু ঘর সংসারের জন্য বেঁচে আছি, কেউ শুধু ব্যবসার জন্য বেঁচে আছি, কেউ নিজের নাম ডাক বাড়ানোর জন্য বেঁচে আছে। ব্যালেন্স নাই, ব্যালেন্স করে বাঁচতে হবে, সমস্ত দিক দিয়ে ব্যালেন্স করে বাঁচতে হবে। তাহলে সেই বাঁচাটাই হলো আসল বাঁচা। হ্যাঁ, আমাদের জীবনে বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক নিয়ে আমাকে ব্যালেন্স করে বাঁচতে হবে, নাহলে কিন্তু মুশকিল। কোনো একটা দিকে খুব বেশি হয়ে গেলে অসুবিধা আছে। শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস। শৌচ সন্তোষ, সন্তোষ মানে মনে একটা সন্তুষ্টি ভাব রাখা, সবসময় অসন্তুষ্ট না থাকা। আমাদের মধ্যে একটা সাধারণ প্রবণতা সবসময় অসন্তুষ্ট থাকা। কেউ কিছু জিজ্ঞাসা করলো, উত্তরটা একটু ব্যাখ্যা ভাবে দেওয়া। হ্যাঁ, তুমি কি ভেবেছো কি, বলে এইভাবে বলা, না বললে ভালো হয়। এবার কেউ বলবেন যে ভালো হয়, আপনি বলছেন বুঝলাম, কিন্তু যারা আছে না, ওদের সঙ্গে ভালোভাবে কথা বলা যায় না। বলুন না, চেষ্টা করে দেখুন না, হবে না কেন, না হওয়ার কি আছে, আপনি শুরু করুন। শৌচ সন্তোষ তপ, তপ মানে হচ্ছে তপস্যা। মানে যেটা করছেন, যা করছেন, সেটাকে একটা তপস্যা জ্ঞানে সুন্দরভাবে করুন। শৌচ সন্তোষ তপস স্বাধ্যায়, স্বাধ্যায় মানে স্ব-অধ্যায়, এটা দুটো মানে আছে। একটা হচ্ছে নিজেকে অধ্যয়ন করো, নিজেকে দেখো, সেলফ স্টাডি করো। আর একটা হচ্ছে স্বাধ্যায় মানে পড়াশোনা করো, যোগ শাস্ত্র, বেদ, উপনিষদ, এগুলো সব পড়ো, দেখো, জানো, বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে, নিজের জীবনটা অনেক সহজ হবে। আমাদের যে প্রাচীন মুনি ঋষিরা, ভাবলে অবাক লাগে, কত কি লিখে গেছে। আমার মনে হয় না অন্য কোনো ধর্মের, অন্য পৃথিবীর অন্য কোনো দেশের ইতিহাসে এত শাস্ত্র আছে, যা পড়ে শেষ করা যায় না। এবং উপনিষদে বিভিন্ন গল্প ক্লাসে আলোচনা হয়। গল্পগুলো শুনলে বোঝা যায় যে মানুষ কত গভীরে ভাবতে পারে। এইভাবে ভাবা যায়। কঠোপনিষদে গল্প বা আরো অন্যান্য গল্প আছে, যেগুলো শুনলে মনে একটা অন্য ভাব আসে। শ্রদ্ধার পরে হচ্ছে ঈশ্বরের প্রণিধান। ঈশ্বরের প্রণিধান মানে সবকিছু ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি সমর্পণ করে দেওয়া। সমর্পণ করে দেওয়া মানে আমি একদম ডালায় সাজিয়ে নিয়ে দেবো এরকম নয়। মনে মনে সবসময় এরকম একটা ভাব রাখতে হবে যে আমি যা কিছু করছি, যা হচ্ছে, একজন সুপ্রিম পাওয়ার আছে, তার শক্তিতে বলীয়ান হয়ে আমি করছি, এবং তিনি আমাকে চালাচ্ছেন, পরিচালনা করছেন। এই মনের ভাব আমি যখনই রাখবো, আমার কাজকর্ম কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমি অনেক শক্তিশালী হয়ে যাব, গায়ের জোরে নয়, মনের জোরে। গায়ের জোরেও হবো, গায়ের জোরে সত্যি কথা এসে গেল যখন। আমি আপনাদের ছোট্ট করে বলি, দুটো ঘটনা বলছি। মানে যোগ মানে, দেখুন অনেকের ধারণা আছে যে যোগ করে ওই রোগ হয়তো সারে, মন হয়তো একটু ভালো থাকে, শরীরে জোর বাড়ে না, হাত পায়ে জোর বাড়ে না, শরীরটা কমজোর হয়ে যায়, তা কিন্তু নয়।
কলেজে পড়ার সময় আমাদের এক বন্ধু, ও একটি, তখন তো জিম শব্দটা ছিল না, ব্যায়ামাগারে যেত, সেখানে ও ব্যায়াম করতো, বেশ ভারী ভারী ওজন তুলে। আর আমাদের আলোচনার মধ্যেই আমাকে একটু কি বলবো, হেয় করে, তোর যোগে এসব হবে না, এসব নানা রকম বলতো। আমি শুনতাম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, তুই যা বলছিস সব ঠিক। এটাও কিন্তু খেয়াল রাখবেন, যে যা বলছে সব ঠিক, তাহলে সম্পর্ক ঠিক থাকবে। সুযোগ মতো জায়গা মতো প্রতিবাদ করবেন, ঠিক বেঠিক হলে বলবেন, কিন্তু বেঠিক বলার জন্য ব্যস্ত হবেন না। তো ও এরকম বলে প্রায়। তো একদিন হঠাৎ, তুই পারবি এরকম ওজন তুলতে পারবি? আমি হ্যাঁ পারবো। আমি বলে ফেললাম, আমি কিন্তু ওয়েট লিফটিং কোনোদিন করিনি, খালি যোগাসন করি। ঠিক আছে চল, আজ সন্ধ্যাবেলা আসবি আমাদের ক্লাব। আমি হ্যাঁ যাবো। চলে গেলাম। গিয়ে আমি ওকে বললাম, তোকে আমি একটা কথা খুব পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নেয়। তুই প্রথমে তুলবি, এবং তুই যেটা তুলবি তার থেকে একটু বাড়িয়ে দিবি, আমি সেটা তুলব, তোর থেকে বেশি তুলব। ও কিন্তু আমার চেয়ে লম্বা চওড়া এবং চেহারাও ভালো, তোর চেয়ে বেশি তুলব। ও হলো তুললো। আগে তুই এটা তুলে দেখা, পরে বাড়াবি। আমি না, তুই বাড়িয়ে দে না। আমি কিন্তু কোনোদিন তুলিনি, তোলার অভ্যাসও নাই। আমি শুধু দেখে নিলাম কিভাবে তোলে, তোলার টেকনিক আছে, দেখে আমি সত্যি সত্যি ওটা তুলে দিলাম, ওর চেয়ে বেশি তুলে নামালাম। এবার তুই তোল এটা। না, আমি এটা পারবো না, আমি আমার ম্যাক্সিমাম তুলে নিয়েছি। তাহলে আমি তুললাম কি করে, জোর কোথায় পেলাম? আমি তো কিছু করিনি। কিন্তু আসন কেউ যদি নিয়মিত করে, আসনের মধ্যে যা শব্দ আসছে না কেন একই সময়, মানে যেগুলো স্থির ভাবে করা, কেউ জানলে বলো না শব্দটা, স্থির ভাবে যে ব্যায়ামগুলো, আইসোমেট্রিক আইসোটোনিক, হ্যাঁ হ্যাঁ, আইসোমেট্রিক এক্সারসাইজ মানে হচ্ছে যখন আমি ব্যায়াম করছি কিন্তু আমার কোনো মুভমেন্ট নাই, আমি স্থির ভাবে আছি। যেমন আপনাদের বলি, এই যে আমি বসে আছি, হাত দুটো দুপাশে রাখলাম, আমি একটা চৌকিতে বসে আছি, দুপাশে রাখলাম, রেখে হাতে ভর দিয়ে শরীরটাকে তোলার চেষ্টা করছি। এই যে চেষ্টা করছি, শরীর কিন্তু আমি তুলিনি, তুলতে পারবো না, কিন্তু এই যে চেষ্টাটা চলছে, আমার হাতের পেশির কিন্তু খুব সুন্দর ব্যায়াম হচ্ছে, হাতের পেশির খুব সুন্দর ব্যায়াম হচ্ছে, এবং পেশি শক্তিশালী হবে। দেয়াল ঠেলুন, দাঁড়িয়ে দেয়ালের সামনে দাঁড়িয়ে, দেয়াল থেকে একটু দূরে 3-4 ফুট দূরে দাঁড়িয়ে একটু সামনে ঝুঁকে দেয়াল ঠেলুন, এবং খেলাটা যখন আপনি বাড়াবেন, মানে একটু চাপ দেবেন, একটু বুঝে দেবেন দেয়ালটা শক্ত কিনা দেখে নেবেন, চাপ দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন পায়েরও ব্যায়াম হচ্ছে, পায়ের পেশির ব্যায়াম হচ্ছে, ঘাড় কাঁধ পেট পিঠ সমস্ত শরীরের ব্যায়াম হবে। থেমে থাকবেন 10 থেকে 15 সেকেন্ড, একটু ভালো অভ্যাস হয়ে গেলে 1 মিনিট থাকবেন, দেখবেন আপনার শক্তি বেড়ে যাবে, বুঝতে পারবেন আপনার হাঁটা চলায়। আগে যে জিনিস তুলতে, বাজারে ব্যাগ নিতে, কলতলায় বালতি তুলতে অসুবিধা হতো, অসুবিধা হচ্ছে না। আমি দুর্গাপুরে গেছিলাম, আপনারা জানেন, আমি গ্রুপে দিয়েছিলাম, গত শনিবার দিন একটা অনুষ্ঠান ছিল, সেখানে সেখানে আমার খুব সৌভাগ্য, আমার অনেক পুরনো ছাত্রছাত্রীর সাথে দেখা হলো, নতুন অনেকে ছিলেন, যোগ নিয়ে অনেক কথা, অনেক গল্প হলো। তো ওখানে হয়ে গেল সব, হয়ে যাওয়ার পরে আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছে, আমাদের এক ছাত্রী, তিনি বর্তমানে ছাত্রী, আমাদের ডিপ্লোমা কোর্সের ছাত্রী। তিনি বলছেন যে, স্যার আপনার একটা কথা বলি, আপনি সেদিন বললেন যে হাতের জোর বাড়ে, ক্লাসও এর আগে বলেছেন একদিন, আমি একটা জিমে ভর্তি হয়েছি কিছুদিন আগে, যে অনেকেই বলে কিছু ব্যায়াম করা দরকার। তো ওখানে আমি যে ওয়েটটা তুলছি, আমাদের ওখানে ট্রেনার দেখে অবাক হয়ে গেলেন যে, তুমি এটা কি করে তুলছো, এটা তো যারা অনেকদিন করছে তারাও তুলতে পারে না। তখন স্যার আমি বুঝলাম যে আপনার কথাটা কত ঠিক। তার মানে আমার হাতের জোর বেড়ে গেছে অনেক, আমি টের পাইনি, বুঝতে পারিনি। আপনার হাতের জোর যখনই বাড়বে, অটোমেটিক আপনার মনের জোরও বাড়বে, একদম খুব ক্লোজ লিঙ্ক, মনের জোর বেড়ে যাবে অনেক, আপনি অনেক ভালোভাবে নিজেকে চালাতে পারবেন। এবং বলে দিই, এই যে পেশি সম্বন্ধে বললাম, হাত পায়ের পেশি, আমাদের যখন বার্ধক্য আসে, প্রথম শুরু হয় পায়ের দিক থেকে, মানে পা আমাদের দুর্বল হতে থাকে, হাঁটা চলা স্পিড কমে যায়, অসুবিধা হয়। এগুলো সম্বন্ধে ক্লাসে বিভিন্ন সময় সুন্দরভাবে আলোচনা করব, আপনারা দেখবেন, শুনবেন, ভালো লাগবে, হয়তো কোথাও কেউ এর আগে কোনোদিন এইভাবে বলেনি। এবং তার সাথে সাথে মাসেল গুলো কমজোর হতে থাকে, আমাদের মাসেল গুলো দুর্বল হতে থাকে। যোগাভ্যাসের মাধ্যমে মাসকুলার স্ট্রেন উইদাউট এনি রিস্ক যেভাবে ডেভেলপ করে, এটা অন্য কোনো ভাবে সম্ভব না। আপনার পেশিগুলো অনেক মজবুত হবে, অনেক ভালো হবে, অনেক ভালোভাবে আপনি থাকতে পারবেন। হ্যাঁ বেশ, আমি কিছু কথা বললাম, এখানে আরো 2-একটা কথা বলি। তা যে 10টা বললাম যে ঈশ্বরের প্রণিধান, লাস্ট যেটা বলছিলাম যে ঈশ্বরের সমর্পণ করুন। ঈশ্বরের সমর্পণ মানে হচ্ছে আপনি যে কোনো একটা পাওয়ারের অধীনে থাকুন,
আমরা ভাবি সবাই স্বাধীন, আমরা কেউ কিন্তু প্রকৃত অর্থে স্বাধীন নয়। এবং আমি যত সঙ্গে মিলেমিশে বিনিয়োগকে মেনে নিয়ে চলতে পারবো ততই ভালো। মেনে নেওয়া মানে কিন্তু পরাধীনতা নয়। আমার মেনে নেওয়া মানে পরাধীনতা আমরা ভাবি, পরাধীনতা নয়। আমাদেরকে যৌগিক লাইফস্টাইল, যেটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, মানে যোগের এই যে 10টা নীতি বললাম, আসনে বলা হচ্ছে কি স্থির সুখম আসানাম। এই শব্দগুলো ছোট্ট করে ব্যাখ্যা করে দিই। স্থির সুখম আসানাম মানে হচ্ছে স্থিরভাবে সুখকর অবস্থা নিয়ে আসন। আসন করার সময় বহু জায়গায় অনেকে খুব জোর করে চাপ দিয়ে করেন, গায়ের জোরে করেন, যতটা ক্ষমতা তার বাইরে গিয়ে করেন। আমাকে আমার এই এক ছাত্রী সম্ভবত কালকেই ফোন করে বলছেন যে স্যার জানেন আমার মেয়ে এক জায়গায় স্কুলে ব্যায়াম করে, সেখানে ওকে ব্যায়াম করাচ্ছিল, করাতে গিয়ে একটু চাপ দিয়ে বলছে চাপ দাও, চাপ দিয়ে করো, চেষ্টা করো। বলছে না আমি চাপ দেবো না। ও স্কুলে বলেছে। কেন চাপ দেবে না কেন? না মায়ের স্যার বলেছেন যে চাপ দিয়ে করতে নেই, চাপ দিয়ে করলে ক্ষতি হয়, নার্ভ গুলো নষ্ট হয়ে যায়। মানে ভাবো তোমার মেয়ে বোধহয় 3-4 পড়ে, ও এত সুন্দর গুছিয়ে বলে দিল। বলছে হ্যাঁ স্যার, ও আপনার ক্লাস খুব মন দিয়ে করে। তো আমাদের আসন স্থির সুখম আসনম, স্থির ভাবে সুখকর অবস্থা নিয়ে আসন। তার মানে আপনি যখন আসনে আছেন আপনার মনে একটা স্থিরতা থাকবে এবং সুখের অনুভূতি থাকবে। একটু অন্যভাবে বলি, যদি কেউ নিয়মিত আসন করে ঠিক মতো, তাহলে তার জীবনে স্থিরতা আসবে, মানে অস্থিরতা কমবে, এবং সুখের অনুভূতি আসবে, মানে অসুখ বা দুঃখ কমবে। যোগ কাকে বলে? যোগ চিত্তবৃত্তি নিরোধা। যোগ চিত্তবৃত্তি নিরোধা, যোগ হলো মনের উপর নিয়ন্ত্রণ। মানে এই যে আমরা এত আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ সৎকর্ম বা মেডিটেশন সবকিছু করছি, করার কথা ভাবছি, এর আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মনের উপর নিয়ন্ত্রণ। মনের উপর নিয়ন্ত্রণ আনা। মন যখনই নিয়ন্ত্রণে এসে গেল, আমার যৌগিক লাইফস্টাইল আপনা আপনি এসে যাবে। আমাকে আর এর জন্য কিছু শিক্ষা গ্রহণ করতে হবে না আলাদাভাবে। মনই যৌগিক হয়ে যাবে। প্রাণায়াম তো দারুণ জিনিস। প্রাণায়ামকে যদি নিয়মিত অভ্যাস করেন, মন নিজের কন্ট্রোলে চলে আসবে, মন নিজের নিয়ন্ত্রণে আসবে, মন অনেক শান্ত হয়ে যাবে, আপনা আপনি হবে। যদি কেউ করেন নিয়মিত, শুধু আমি জানি বললে হবে না, আমি করি করি সময় পাই না মাঝে মধ্যে করি, ওরকম করলে হবে না, রোজ করতে হবে, তাহলে কিন্তু লাভ হবে। তারপরে অষ্টাঙ্গ যুগে যেগুলো আছে, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এগুলো হলো মনকে আরো বেশি কনসেন্ট্রেট করা, আস্তে আস্তে ভালো জায়গায় যাওয়া। যৌগিক লাইফস্টাইল আলোচনা যেটা আমি করছি, এখানে আরেকটি কথা আমার মনে পড়ে গেল বলতে বলতে, আপনাদের বলি। এটা আমি আমাদের ক্লাসে বিভিন্ন সময় বলে থাকি। বয়স আমার থেকে অনেকটাই বড় ছিলেন, দুর্ভাগ্য উনি নেই বর্তমানে। তো উনি আমার কাছ থেকে সব নাম ঠিকানা নিয়েছেন। আমিও দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। 1980 সালে আমাদের বর্ধমান যোগ সেন্টার যখন তৈরি হলো, 80 থেকে মোটামুটি 2005 পর্যন্ত, 2005-06 আমি হরিদ্বারে যাই, স্বামী রামদেবজির ওখানে শিবির করি। তো এই পর্যন্ত আমি ভারতে যতগুলো বড় বড় যোগ প্রতিষ্ঠান আছে সব জায়গাতে গেছি। তো রবিদা আমার কাছ থেকে নাম ঠিকানা আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন, কোথায় আপনি কিভাবে বলুন যাবো, আমরা যাবো, কিন্তু কেউ যায়নি। অনেকেই গেছে, সবাই যায়নি বা সব জায়গায় যায়নি। রবিদা সবগুলো জায়গায় ঘুরেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, বিবেকানন্দ কেন্দ্র, হরিদ্বারে গেছেন, ঋষিকেশে গেছেন, ওখানে ডিভাইন লাইফ সোসাইটি বলে একটা সংস্থা আছে, বিহার স্কুল অফ যোগ মুঙ্গের সেখানে গেছেন, আরো কয় জায়গায় গেছেন যেখানে আমি জানি, লোনাবলা মহারাষ্ট্র ওখানে গেছেন। উনি সব ঘুরেছেন। উনি আর আমার বাবা যে কোর্স আছে সেই ব্যাচে ছিলেন, আমার বাবাও সেই ব্যাচে ছিলেন, এবং বাবাও ডিপ্লোমা ক্লাস করার পরে ওনার মধ্যে, তখন ওনার বয়স 75 বছর বয়সে উনি নিজে ঘুরলেন বেড়ালেন। রবিদা আমার বাবা একই ব্যাচে ছিলেন, 2002-03 ব্যাচে। তো এসে বাবাকে বলতেন, আমি বসে শুনতাম, দুজনেই শুনতাম, খুব ভালো লাগতো। রবিদা লাস্ট গেলেন যতদূর মনে হচ্ছে বিহার স্কুল অফ যোগ মুঙ্গের, ওখান থেকে ফিরে এসে উনি এরকম সব বললেন। এই শুনে খুব অবাক লাগতো। সব জায়গাতে উনি থেকেছেন, কোর্স করে। বললাম স্যার নমস্কার, আমি জিৎ মহারাজ বলছি। আমি 2 মিনিট বলে চলে যাব, আমার ব্যস্ত কাজ আছে। হ্যাঁ, নমস্কার। সকল যারা এখানে উপস্থিত রয়েছেন ওয়ার্কশপটাতে অনলাইনে, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তরফ থেকে এবং প্লেসমেন্ট সেলের তরফ থেকে। তো আমাদের এই যে প্রয়াসটি শুরু হয়েছে,
যে যোগের উপর একটা ক্লাস আমাদের চলছে এবং মাঝে মাঝে আমাদের ওয়ার্কশপ হয়। আমরা সম্মানীয় জয়ন্ত স্যারের কাছ থেকে অনেক কিছু যোগ সম্বন্ধে জানতে পারি, আমিও নিজেও সমৃদ্ধ হই। তো যোগ সম্বন্ধে আর নতুন কিছু বলার নেই, নিশ্চয়ই স্যার অনেক কিছু বলেছেন, আরো বলবেন। তো আমি যতটুকু জানি এটাই বলা যে যোগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনের যে উদ্দেশ্য, যে আমাদের নিজের স্বরূপকে জানা চেনা, নিজের সেই ডিভাইন নেচার, স্বামীজি বলছেন উইথ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তো আমরা নিজেদেরকে ক্ষুদ্র ছোট ভাবছি জন্ম জন্মান্তর ধরে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনন্ত স্বরূপ, পূর্ণ স্বরূপ। তো সেটা জানাই হচ্ছে যোগের উদ্দেশ্য। যোগ মানে এখানে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ বলা হচ্ছে। কিন্তু স্বামীজি এটাও বলছেন যে উইথাউট এ স্ট্রং বডি উই ক্যান নেভার হ্যাভ এ স্ট্রং মাইন্ড। মানে ফিজিক যদি ঠিক না থাকে, আমাদের শরীর যদি ঠিক না থাকে, কারণ শরীর এবং মন এই দুটো অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। আর আমাদের শাস্ত্র অনুসারে এই মনও হচ্ছে, আমরা যাকে মন বলছি সেটাকে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে, সেই মনও হচ্ছে একটা শরীর, একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু সূক্ষ্ম শরীর, এত সূক্ষ্ম যে সেটাকে দেখা যাচ্ছে না, কিন্তু শরীর সেটাও একটা শরীর। সুতরাং শরীর, মন, বুদ্ধি সমস্ত কিছুই আমাদের শরীরের মধ্যেই পড়ছে। কোনো একটা স্থূল শরীর যেটাকে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ছুঁতে পারছি, যেটাকে নিয়ে আমরা আছি, আর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সমস্তটাই শরীরের মধ্যেই পড়ছে। তো এই হ্যাঁ, তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই সমস্তটা নিয়েই আমাদের শরীর, অর্থাৎ আমাদের স্থূল শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, প্রাণ সমস্তটা নিয়েই কিন্তু আমাদের শরীর। এবং আমাদের শরীরের সঙ্গে এই যে আমরা আত্মস্বরূপ, আমরা সেই স্বরূপ ভুলে গিয়ে আমরা নিজেদেরকে এই শরীর মনের সঙ্গে গুলিয়ে ফেলছি। তো এই ভ্রমটাকে মিটিয়ে আমরা স্বস্বরূপে অবস্থান করা, স্বস্বরূপ ফিরে পাওয়া, বা বলতে গেলে স্বস্বরূপের জ্ঞান লাভ করা, আত্মজ্ঞান যেটাকে বলছে বা ব্রহ্মজ্ঞান বলছে, সেটাকেই অ্যাকচুয়ালি সেটাই যোগের উদ্দেশ্য। কিন্তু যোগ মানে এবার সেটা তো খুব বড় কথা, খুব উঁচু স্টেজ, সব থেকে হাইয়েস্ট স্টেজ। কিন্তু সেটিকে লাভ করতে গেলে আমাদের প্রথমে শরীরটাকে ঠিক করতে হবে। স্বামীজি বারবার সেজন্য এটাও বলেছেন, এমন কথা বলেছেন সাহসিকতার সঙ্গে, অত্যন্ত দৃঢ়ভাবে বলছেন যে গীতা পড়াচ্ছে ফুটবল খেলা ভালো। কেন না বলছেন, ফুটবল খেললে, অর্থাৎ ফুটবল খেললে মানে ফুটবলই খেলতে হবে তা নয়, মানে এক্সারসাইজ করলে বা যোগাভ্যাস করলে শরীরটা আরো মজবুত হবে, রক্তটা আরো একটু সতেজ হবে, তখন সেই স্ট্রং যে শরীর তার মাধ্যমে আমরা গীতা আরো ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ এই ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য, ভগবানের সঙ্গে যুক্ত হয় জীবনের উদ্দেশ্য, কিন্তু তার জন্য আমাদের একটা শরীর, সুন্দর সুস্থ শরীর মনের অধিকারী হতে হবে। তো কিভাবে সেই সুন্দর শরীর মনের অধিকারী হওয়া যায়, কিভাবে এই যোগাভ্যাসের মাধ্যমে, বিভিন্ন যোগাভ্যাসের কথা আমরা স্যারের কাছ থেকে শুনেছি, আরো শুনবো, আরো অনেক বেশি সমৃদ্ধ হব। তো এই যোগাভ্যাসের মাধ্যমে কি করে আমরা যে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি এবং যোগটাকে একবারে আমাদের জীবনের অঙ্গীভূত করে নিতে পারি, সেই নিয়ে আজকের ওয়ার্কশপ। এবং আমাদের একটা ঘোষণা করি ছোট, যে আমাদের একটি ছোট কোর্স চলছে, যেটি খুব স্বল্প মূল্যে একটি কোর্স চলছে। আমাদের একটি ব্যাচ খুবই সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আর একটি ব্যাচ শীঘ্রই শুরু হবে। তো আপনারা যে কেউ ইন্টারেস্টেড তারা স্যারের সাথে বা আমাদের যে প্রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে উজ্জ্বল স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার কন্টিনিউ করুন। উনি খুব সুন্দরভাবে বললেন যোগ নিয়ে কিছু কথা, এবং আমাদের কোর্সের কথাও বললেন। হ্যাঁ, কোর্সে ভর্তি চলছে, অনেকে ভর্তি হয়েছেন। একটা কথা একটু বলে দিই, আমাকে উজ্জ্বল বাবুর কথা উনি বললেন। উজ্জ্বল বাবু বলছিলেন আপনারা একটু খেয়াল রাখবেন, যারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছেন, ইতিমধ্যে অনেকে ভর্তি হয়েছেন, কোর্সে মনে হয় 25 জনের মতো হয়ে গেছেন। যাই হোক, তো আপনারা ওই ফর্মটা পুরো ফিল আপ করবেন, কিন্তু সবটা ফিল আপ করার পরে একটা জায়গায় ভুল করে ফেলছেন অনেকে। দেখবেন ওপরের দিকে কোন কোর্সের জন্য আপনি টাকা জমা দিতে চাইছেন দেখাবে,
সেখানটা টাচ করবেন, সেটা ভুলে যাবেন না। ওটা ভুলে গেলে অনেকেই টাকা জমা কিছুতেই হচ্ছে না, ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। যেটা বলছিলাম, ভদ্রলোকের নাম রবিদা, উনি এলেন বিরাজপুর ঘুরে। আমি ওনাকে বললাম যে রবিদা একটা কথা বলি, আপনি তো অনেক জায়গায় গেলেন, অনেক কিছু শিখলেন, অনেক দেখলেন, এবং একদম সত্যি কথা বলতে কি আপনি আমার চেয়েও বেশি জায়গায় মানে গেছেন, যোগ নিয়ে কোর্স করেছেন। উনি একটা জিনিস খুব অদ্ভুত লাগতো আমার কাছে, খুব ভালো লাগতো, যেটা অনেকেই করে না। উনি কিন্তু সবসময় এসে, স্যার প্রথম শিক্ষা স্যার আপনার কাছে, আপনি যা শিখিয়েছেন আমি সেগুলোকেই হয়তো আর একটু অন্যভাবে শিখছি। আচ্ছা যাক, আমি বললাম যে আপনি যে এত শিখলেন, আপনি আমাকে একটা সেন্টেন্সে বলুন যে আপনি যোগ সম্বন্ধে কি বুঝলেন, কি জানলেন, কি শিখলেন। একটা সেন্টেন্স, একটা বাক্য বলুন, এত জায়গা ঘুরে আপনি কি শিখলেন। উনি বললেন, স্যার একটা সেন্টেন্সও লাগবে না, আমি আপনাকে একটা শব্দ বলছি, সিঙ্গেল ওয়ার্ড আপনাকে আমি বলছি। স্যার আমি এটা শিখলাম যে জীবনে আমাদের ভীষণ দরকার সারেন্ডার। আমরা কেউ সারেন্ডার করতে যাই না, সবসময় ভাবছি যে আমাদের ঝগড়াঝাটি, অশান্তি, চিৎকার চেঁচামেচি, নিজেকে ঠিক প্রমাণ করা, আমি রাইট প্রমাণ করা, এটা স্যার কোনো দরকার নাই। সারেন্ডার করলে আমাদের ক্ষমতা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায় বলে উনি নিজের জীবনে কিছু ঘটনা বললেন। আমি আপনাকে আজকের একদম কারেন্ট ঘটনা একটা বলি। আপনারা কালকেই দেখতে পাবেন আমাদের যে ভর্তি হবে এই সংক্রান্ত একটা পোস্ট আমি দেবো, আমাদের গ্রুপে দেবো, বা হয়তো ফেসবুকেও আপনারা দেখবেন। বা আমার যে বইগুলো আছে, অনেকে বইগুলো সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেন, স্যার কোনটা কত দাম, ক্লাসে বলতে গেলে অনেক সময় চলে যায়। আমি এই সংক্রান্ত একটা পোস্ট আছে, সেটাও গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখবেন সেই পোস্টগুলোতে। এবং যে আজকে যে ক্লাস হচ্ছে এর একটা পোস্ট আপনারা দেখেছেন, করেছি শনিবার দিন। এটা যিনি এগুলো করেন, সবাই ব্যস্ত থাকেন, তিনি অনেক সময় নেন, একই সময় অনেক সময় নিয়ে নেন, আমি বেশ অসুবিধায় পড়ি। আমি আজ বিকেলে ওনাকে বললাম যে 3টি পোস্ট দিয়েছিলাম ওনাকে করার জন্য, একটা যোগ দিবস সম্বন্ধে, যেটা আপনারা কালকে দেখেছেন গ্রুপে দিয়েছি। তো সেটা উনি করেননি, আমার এক প্রিয় ছাত্র করে দিয়েছেন, এক ছাত্রীর ছেলে করে দিয়েছেন। আর তারপর এইগুলো আমি বিকেলবেলা ওনাকে খুব বিনয়ের সঙ্গে লিখলাম, যদি আজকে সন্ধ্যের মধ্যে পেয়ে যেতাম খুব ভালো হতো। দেখুন করে দিচ্ছেন না কেন, 3 দিন ধরে ফেলে রেখেছেন, না করার কি কারণ? আমার তো অসুবিধা হচ্ছে, আমি সবই লিখতে পারতাম, কিচ্ছু লিখিনি। আমি খুব অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ পরে উনি আমাকে 3টিই করে দিলেন। তার মানে কি, উনি আমার জন্য ভাবলেন। কেন ভাবলেন না, আমি সারেন্ডার করেছি, আমি ওনাকে কোনো দোষ দিইনি। এরকম আমার জীবনে আরো বহু ঘটনা আছে, আমি ক্লাসে বিভিন্ন সময় এগুলো বলি, যেগুলো থেকে বোঝা যায় যে জীবনকে কত সহজ রাখা যায়, যেটা আমাদের নিবেদিতা কবিরাজের কোর্স থেকেও আমরা জেনেছি। বেশ ঠিক আছে, আজ আমরা অনেকক্ষণ বললাম যৌগিক স্টাইল নিয়ে অনেক কথা হলো। আমি একটু অনুরোধ করব, আমাদের লাস্ট ব্যাচে যারা ছিলেন তাদের 2-4 কথা শুনুন, শুনলে ভালো লাগবে। আচ্ছা কিন্তু একটা অসুবিধা হবে। আচ্ছা, আমাদের সেকেন্ড লিঙ্কে যারা জয়েন করেছেন তাদের আমি অনুরোধ করছি, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, আপনারা সেই লিঙ্কটা চলে যান, তাহলে সুবিধা হবে। নাহলে কতগুলো শুনতে, এই মাই লাইফস্টাইল মাই ফিউচার গ্রুপে আছেন, এখন একটি লিঙ্ক আমি দিলাম, ওই লিঙ্কে জয়েন করুন, মানে সেকেন্ড লিঙ্কটি ছেড়ে দিয়ে, মানে এই যে যেখানে আমি কথা বলছি এই গ্রুপে যারা আছেন, আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে গ্রুপে যে লিঙ্কটা দিলাম ওটাই জয়েন করে যান। এই গ্রুপে যারা আছেন এখান থেকে বেরিয়ে গিয়ে গ্রুপে এখন একটি লিঙ্ক দিলাম, আমাদের যে 1 নম্বর গ্রুপটা, সেই গ্রুপে জয়েন করে যান, তাহলে একটা ফোনে সবাই আসবেন। মাঝে একটু বেশি ছিল, সেই জন্য শোনা যাচ্ছিল না, আপনারা এই গ্রুপটা চলে আসুন। আমাদের যে ডিপ্লোমা কোর্স আছে তার ফি কিন্তু 15,000 টাকা, এবং এটা খুব আমার কাছে বেশ অবাক লাগে, ওখানে স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে এই 3,500 সার্টিফিকেট কোর্সের চেয়ে বেশি। মানে ওখানে আমি অনেক কিছু শেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই 3,500 টাকা আপনারা যেটা পাচ্ছেন, এটা কিন্তু একটা খুব ভালো বড় ইনভেস্টমেন্ট আপনার জীবনের। আমরা তো বহু জায়গায় টাকা দিই, নানা রকম টাকা জমাই, এটা ওটা করি, আপনারা এটা ইনভেস্টমেন্ট মনে করে করুন। অনেক কথা ভাবছেন আমি তো সব ক্লাস করতে পারবো না, মাঝে মধ্যে কামাই হয়ে যাবে, হোক না, মাঝে মধ্যে আমরা কে কবে সব ক্লাস করেছি, কিছু ক্ষতি নেই, ক্লাসে ভর্তি হয়ে যান, ক্লাস শুরু করুন। এবং এরকম ঘটনা আছে, আমি বলি, ভর্তি হওয়ার সময় কিছু অসুবিধা সত্ত্বেও ভর্তি হয়েছেন কেউ, কিন্তু পরে দেখা গেছে যখন ক্লাসগুলো ভালো লাগছে উনি সব অ্যাডজাস্ট করে ঠিক ক্লাসে চলে এসছেন। আচ্ছা, আমাদের এখানে আর কেউ বলবেন?
যারা লাস্ট ব্যাচে ছিলেন এমন কেউ যদি একটু তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। শ্যামসুন্দর বাবুকে শুনেনি। হ্যাঁ, উনি ভুল করে শ্যামসুন্দর বাবুকে মানে রিমুভ করে দিয়েছিলেন। হ্যাঁ, শ্যামসুন্দর বাবু আমাদের যে পরীক্ষা হয়, পরীক্ষার সময় মৌখিক পরীক্ষা একটা থাকে, মৌখিক, প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা। পরীক্ষা কিন্তু কঠিন কিছু না, আপনার বাড়িতে বসেই লিখবেন, আর কোথাও যেতে হবে না, সব অনলাইনে হবে। তো উনি পরীক্ষার সময় আমাকে সবাইকে বলি যে প্রশ্ন আমি আগেই বলে দিই যে প্রশ্নের উত্তরগুলো আপনারা ভয়েস মেসেজ করে আমাকে পাঠান। পাঠানোর উদ্দেশ্যটা কি, দেখুন আমি যেটা মনে করি, পরীক্ষা নেওয়া মানে আপনি কতটা শিখেছেন জাজ করা যেমন, তার সাথে সাথে আমি পরীক্ষা নেওয়ার সময়ও পরীক্ষার নাম করে সবাইকে শিখিয়ে দিতে চাই, ভুলগুলো সংশোধন করতে চাই। সেই জন্য বলেছি আপনারা ভয়েস মেসেজ করে পাঠান, আমি শুনবো, শুনে দখলে সংশোধন করব, তারপর আপনি ফাইনাল পরীক্ষা দেবেন, যাতে সবাই পরীক্ষাটা সুন্দরভাবে দেয়। কিন্তু শ্যামসুন্দরবাবু যে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, আমি তো মানে কি বলবো, শুনে হতবাক। এবং হতবাক খালি না, ওনাকে আমি একটা মন্তব্য করেছিলাম, অসাধারণ উনি যা বলেছিলেন, এখনই আমি হয়তো খুঁজে পাবো না। তো যাক, আপনি একটু বলুন কোর্স সম্বন্ধে, কোর্সের শেষ দিকটা আপনি যেটা বলেছিলেন ভয়েস মেসেজে, সেটা যদি বলেন খুব ভালো লাগবে সবারই, বলুন। স্যার আমার ভয়েস মেসেজটা মনে নেই, কিন্তু আমি বলছি যেটা, স্যার বলুন। আপনার কোর্স, প্রথম কথা আমি আমি একজন 70 বছর বয়স, তা আপনি আগেই বলেছেন। আমার হ্যাঁ, যেটা ভালো লেগেছে, প্রথম আমি একটুখানি সময় নিয়ে বলছি, যে প্রথম যেটা, যে আমি এতদিন যে যোগ ব্যায়াম করতাম, ওটা কি ভাবতাম যোগ। আপনি শিখিয়েছেন যে যোগ আলাদা, যোগ ব্যায়াম আলাদা। যোগ ব্যায়াম হচ্ছে যোগের একটা অংশ, যোগ একটা সমুদ্র। সুতরাং যোগ মানে যোগী বা যোগকে ভালোভাবে রপ্ত করতে গেলে যোগ ব্যায়ামের সাথে সাথে যোগ মানে অধ্যায় করাটা, মানে বিশেষ করে একটু বই খাতা পড়া, তাহলে কিন্তু আমরা যোগ নিয়ম এগুলো জানতে পারবো না। সুতরাং টোটাল দেখতে গেলে আরেকটা হচ্ছে যে আপনার কোর্সটা করার পর যেটা আমার এক কথায় বলা যায়, সব মিলিয়ে ভালো থাকা, যেটা আপনি বলেছেন যৌগিক লাইফস্টাইল, এটা সব মিলিয়ে ভালো থাকা, পজিটিভ থিঙ্কিং পজিটিভ হয়েছে, রিলেশনশিপ হেলদি হয়েছে, স্ট্রেস কমানোর অনেক, মানে স্ট্রেস কমে গেছে, এবং তার সাথে ফিজিক্যাল হেলথ, ইমিউন সিস্টেম ভালো হওয়া, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে, সম্পর্কের উন্নতি ঘটেছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়েছে, এবং শুধুমাত্র সুস্থ শরীর নয়, সুস্থ মনের অধিকারী হতে শিখিয়েছে। লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে এক কথায় বলতে গেলে ওই মানে সব মিলিয়ে ভালো থাকা, এবং একটা ব্যালেন্স, মানে যৌগিক আইডেন্টিটি আপনি যেটা শিখিয়েছেন, ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট, সোশ্যালি অ্যাকসেপ্টেবল, ইমোশনালি ব্যালেন্সড, স্পিরিচুয়ালি আপলিফটেড, কালচারালি ডেভেলপড, প্রফেশনালি সাকসেসফুল, ইকোনমিক্যালি স্টেবল, ইন্টেলেকচুয়ালি ব্লোন অ্যান্ড এনভায়রনমেন্টালি অ্যাওয়েক। এই টোটাল ব্যাপারটা একটা সুন্দর, মানে মানে কোঅর্ডিনেশন যেটাকে বলে, সব দিক। আমি সুন্দর স্বাস্থ্যের অধিকারী হলাম, কিন্তু আমি আমি সমাজে মিশতে পারলাম না, অথবা আমি মানে খুব কৃপণ হলাম, অথবা আয়ের থেকে অধিক ব্যয় করলাম। সুতরাং এগুলো কোনোটাই সুস্থতার লক্ষণ নয়। লাইফস্টাইলটাকে, লাইফস্টাইল তো নেগেটিভও হয়, পজিটিভও হয়। আপনি শিখিয়েছেন কি, মানে পজিটিভ লাইফস্টাইল কিভাবে করতে হয়, পজিটিভ লাইফস্টাইল। আর কিছু কিছু নতুন জিনিস শিখেছি যেগুলো কোনো বইয়ে নেই। যেমন যারা মানে এই কোর্সে ভর্তি হচ্ছে তারাও জানবে যে পারফেক্ট আর কারেক্ট আমার একদম গেঁথে গেছে। হ্যাঁ, এটা কোনোদিন ভুলবো না, যে হোয়াট ইজ পারফেক্ট পশ্চার আর হোয়াট ইজ কারেক্ট। প্রাণায়ামকে আপনি বলেছেন এফর্টলেস এফর্ট, এত সুন্দর একটা কথা, এফর্টলেস এফর্ট। আর একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে, যে আপনি যখনই এই বিশেষ করে অষ্টাঙ্গ যোগ, যখন আমরা মানে মানে পাতঞ্জল যোগ দর্শন এটা কি, এগুলো সবাই জানবে, এবং সেখানে আপনি অধ্যায় এবং সূত্র সংখ্যা আমাদের গেঁথে আছে, যে অধ্যায় এবং সূত্র সংখ্যা এই নয় কত পৃষ্ঠায় আছে কত বইয়ের, সেটা নয়। অধ্যায় এবং সূত্র সংখ্যা থাকলে যে কোনো বইয়েতেই, যেমন আমি এই আপনি বললেন যোগস্থিত বৃত্তি নিরোধক, যোগের যে সূত্র, হ্যাঁ, প্রথম অধ্যায়ের 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র। আরেকটি যেমন স্থিরসুখ আসনম, দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর সূত্র। আপনি স্থিরসুখ আসনের ব্যাখ্যাটা এত সুন্দর দিয়েছেন, যখনই আসন করতে যাই আমি সবাইকে বলি যে স্থিরভাবে
এবং মানে যেখানে তুমি সুখ পাচ্ছ। অর্থাৎ আমি এমন একটা করতে গেলাম যেখানে আমি হয়তো চেষ্টা করছি যতটা পারফেক্ট করা যায়, কিন্তু আমার কোনো রকমে করলাম, কখন আমি ওটা থেকে বেরোবো, 15 সেকেন্ড হয়ে গেল আর পাচ্ছি না, সেরকম নয়। যেখানে তুমি অনেকক্ষণ থাকতে পারবে, মানে এটা তুমি আরাম বোধ করবে। এত সুন্দর আপনি বুঝিয়েছেন, আমি জীবনে কোনোদিন ভুলবো না যে এরকম সুকুম মানে যেটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে। মানে এত এই যে কোর্সটা 6 মাসের কোর্সটা, প্রত্যেকটা বুধবার এলেই কখন 7:30 বাজবে তার আগে থাকতে রেডি হয়ে বসে থাকে, এই যে একটা আকর্ষণ। আমি কোনোদিন আগে কোনো যোগের বই কিনিনি, ওই যোগ ব্যায়াম করছি। আমি আপনার এই এই 6 মাসের মধ্যে এত এর মধ্যে ঢুকে পড়েছিলাম যে না, একটু বই না কিনলে হবে না। আপনার যে বই পাঠিয়েছিলেন সেগুলো ছাড়াও, যেমন আপনি জানেন ওই পাতঞ্জল যোগ দর্শন স্বামী ভর্গানন্দের ওই বই কিনেছি, এছাড়াও অনেক বই কিনেছি। কারণ আগে ভাবতাম এই বইগুলো কিছু বুঝবো না, কিন্তু আপনার কোর্স করার পর আমি নিজেই মানে শুধু শরীর উন্নতি হয়েছে তাই নয়, এগুলো বোঝার মতো একটু ক্ষমতাও অর্জন করেছি। আগে এগুলো বুঝতাম না ঠিক, হ্যাঁ, এখন এগুলো বোঝার মতো এবং একটা একটা মানে ইন্টারেস্ট পেয়ে গেছি। এই বইগুলোর ভেতরে একটা ইন্টারেস্ট পেয়ে গেছি আমি। ধ্যান যোগও কিনেছি, এবং স্বামী বিবেকানন্দের যেটা আপনি বলেছিলেন, যেটা ইট ইস এ মাস্ট, সবাইয়ের বাড়িতে থাকা উচিত এই বইটা। সেই বইটা অনেক ধন্যবাদ। হুম। রাজযোগ। যাই হোক, আমি মানে ভীষণ ভীষণ স্যাটিসফাইড আপনার কোর্স করে। হ্যাঁ, এটাই আমার বলা। হ্যাঁ, শাশ্বতবাবু অনেক ধন্যবাদ। দেখুন, ওনার কথা সূত্র ধরে বলি, মানে যে ক্লাসে যেগুলো হবে না, ধরুন আমি বলছি এই দুদিনের ক্লাস আপনাদের ভালো লেগেছে, এই ভালো লাগাটা জীবনের একটা গভীর জায়গায় চলে যাবে। আপনি এই 6 মাস প্রতি বুধবার যখন ক্লাস করবেন, 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। এখন ভোটের পরিস্থিতি এগিয়ে এলে যদি দেখা যায় অনেকে ভোটের সঙ্গে যুক্ত আছেন, তাহলে হয়তো 2-1 সপ্তাহ পরে হতে পারে। 20 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে। আর যারা ভর্তি ফর্ম ফিল আপ করছেন ওটা খেয়াল করবেন, উপরে দেখবেন কোর্সের জায়গা আছে, সেখানটা টাচ করবেন, নাহলে টাকা জমা হবে না। আর আমার নম্বর আপনারা পেয়ে যাবেন, সব জায়গাতেই আছে। আমার যে বইগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা পোস্ট আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দেখবেন। আর আমার নম্বর আমি প্রথমেই বলেছি, আবার একবার বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। যদি কেউ যারা গ্রুপে নেই, আমাদের যে লাইফস্টাইল গ্রুপটা আছে সেই গ্রুপে নেই, এখানে আমি অনেক গ্রুপে লিঙ্ক দিয়েছি, সেখানে সবাই আমার নম্বর জানেন। তবুও যদি বাইরে কেউ থাকেন আমি বলে দিচ্ছি, 8906, একটু লিখে নিন, 8906 159 284, 8906 159 284। হ্যাঁ, এই 6 মাসের কোর্সে যারা ছিলেন, গোবিন্দবাবু বলতে নিয়েছিলেন একবার, ওনাকে আমি বলছি, আপনি কিছু বলুন গোবিন্দবাবু। হ্যাঁ ঊর্ধ্বে, হ্যাঁ বলুন গোবিন্দবাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ এমনি তো, হ্যাঁ নমস্কার। ও হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এমনি আমাদেরকে ভেতর থেকে শক্তিশালী হওয়াটা অত্যন্ত জরুরি, না হলে লাইফে হ্যাপিনেস পাওয়া খুব মুশকিল। সেই জায়গাতে যোগার যথেষ্ট রোল আছে, এবং আমরা অনেকে যেটা ভাবি বোধহয় এই ভিটামিন খেলে ওই ওষুধ খেলে খুব উন্নতি হবে, সেরকম ব্যাপারটা নয়। তো আমাদের যোগাতে বডিটাকে বিল্ড করা এবং মনের যে স্বররিপু আছে সেইগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, রিমুভ করতে পারি, তাহলে আমাদের সিস্টেম অনেক স্ট্রং হবে এবং আমরা অনেক বেশি হ্যাপিনেস অনুভব করতে পারবো ভেতর থেকে। তো এটাই এখান থেকে ভালো করে শিখলাম। তো এই মোটামুটি বলা।